এইটা এইটা হচ্ছে নতুন গান্ডু। ওয়েলকাম টু ফেজ 2। আসসালামু আলাইকুম। আজকে আমাদের শুরু হবে হচ্ছে কেমিক্যাল বন্ড চ্যাপ্টার, যেটা বলতে পারো কেমিস্ট্রি পড়তে যে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ি মোস্টলি দোজ আর ফিজিক্স। যেমন ধরো আগের যে দুইটা চ্যাপ্টার হয়েছে আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আর হচ্ছে তোমার কি জানো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। ওইখানে মানে আসলে কি ছিল, বারবার বলছি না ফিজিক্স ফিজিক্স, তোমরাও তো বুঝো এই আসলে আলটিমেটলি দোজ আর ফিজিক্স। বাট এই চ্যাপ্টারটা দেখবা যে বিশুদ্ধ রসায়ন, এবং এইটার সাথে আর একটা চ্যাপ্টার আছে, সেটার নাম তোমরা এখন আমাকে বলো, যেখানেও তুমি শুধুই কেমিস্ট্রি পাবা। বলো সেই চ্যাপ্টারের নাম কি হইতে পারে? অর্গানিক কেমিস্ট্রি। ইয়াস, অর্গানিক কেমিস্ট্রি। এই দুইটা জায়গাতে হচ্ছে শুধু কেমিস্ট্রি পাবা, বাকি সব জায়গায় আলটিমেটলি ফিজিক্স। ওগুলোকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ইনফ্যাক্ট এইটাও ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়ে একরকম, বাট এখানে তাও তুমি কেমিস্ট্রির ফ্লেভারটা পাবা আর কি। চলেন বিসমিল্লাহ করি। সেটা হচ্ছে কিটে রিমোট কাজ করে না কেন? আমাদের আজকে দেখতে হবে এই টপিকগুলা, পিরিয়ডিক টেবল, প্লটিং। প্লটিং মানে বুঝো তো, পিরিয়ডিক টেবল আঁকতে পারতে হবে। এই যে তোমার হাতে আঁকতে পারার অভ্যেস বা ক্যাপাবিলিটি, এটা যখন অর্জিত হবে তখন তুমি বুঝবা যে তোমার মাথার মধ্যে চলে আসবে পুরো জিনিসটা। ইউ ক্যান সি ইট ইন ইউর আইজ। আচ্ছা, তোমরা কুইন্স গ্যাম্বিট দেখছো? কুইন্স গ্যাম্বিট কেউ দেখছো? আয় হায়, কেউ দেখে নাই? এটা তো খুবই সুন্দর একটা টিভি সিরিজ, এটা দেখা উচিত। না ভাইয়া। আচ্ছা, কুইন্স গ্যাম্বিটে একটু স্টোরি বলি হালকা করে। মানে একটা অনাথ মেয়ে থাকে, হ্যাঁ, ছোট মেয়ে, অনাথ। অনাথ মানে বোঝো না, বাবা মা নাই, অরফ্যান। সো ও হচ্ছে যে অরফ্যানেজে বড় হয়, ওইখানকার যে সিকিউরিটি গার্ড থাকে ওই চাচার কাছে একদিন আন্ডারগ্রাউন্ডে বেসমেন্টে যায়, দেখে উনি কী জানি করতেছে। তো ও খুব আগ্রহ পায় জিনিসটায়, যে এইটা একটা চেস বোর্ড, এখানে কতগুলো গুটি কী জানি করতেছে। তো ওর আগ্রহ দেখে ওই চাচা বোঝে যে ওর মজা লাগতেছে ব্যাপারটা। তারপরে উনি শিখায়, তো বাচ্চারা ওইখান থেকে দাবা খেলা শেখে। তো পরে ও যখন রাতের বেলায় নিজের ঘরে এসে ঘুমায়, ও যখন মানে আমরা যখন বেডে শুই তখন কি মাথার মানে চোখের সামনে কি থাকে, জাস্ট আমাদের ফ্লোরটা থাকে, তাই না, সিলিংটা থাকে। ওই সিলিংটাকে ওর কল্পনায় আসলে পুরোটাকে একটা চেস বোর্ড বানায় ফেলে, এবং ও প্রতি রাতে ওইভাবে প্র্যাকটিস করে। যে আমার ওই যে যারা খুব ভালো চেস প্লেয়ার তারা তো জানার কথা তোমাদের, যে ইয়া করে কিন্তু মানে মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে খেলে। পুরো বোর্ডটা তার মাথায় মুখস্থ, যে ওর হচ্ছে নৌকা কোথায়, ঘোড়া কোথায়, মন্ত্রী কোথায়, শান্ত্রী কোথায়, সব ও জানে। সো ওরা হচ্ছে ওই যে কলাম রোন নাম্বার বলে বলে খেলে। কিন্তু তোমরা এই টাইপের খেলা দেখছো কিনা জানি না, তোকে আমি পিটায় মেরে ফেলবো রে, তোকে আনলাম ভিতরে, আসার জন্য ব্যস্ত হয়ে গেলে এখন আবার যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, সো ব্যাপারটা এরকম, পিরিয়ডিক টেবলটা তোমার ওইভাবে প্র্যাকটিস করা লাগবে সো দ্যাট পুরো ডিজাইনটা তোমার মাথার মধ্যে ঢুকে যায়। কোন এলিমেন্টের লেফট টেকে রাইট টেকে উপরে আবার আসার জন্য ব্যস্ত হয়ে গেছে। মানে তোর জন্য কি দরজা খুলে রাখবো? লেফট রাইট মানে টপ বটম সব মাথায় আসতে হবে, ঠিক আছে? এবং এটা খুব বেশি কঠিন কোনো কাজ না, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ব্লকস এন্ড পিরিয়ডিক টেবল মানে আমরা বলি না এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, নাম শুনছো এগুলোর? ওই ব্লক ডিভিশনটা ভালো করে শিখতে হবে আর কি। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস মজার জিনিস। আর হচ্ছে নেম অফ দ্য গ্রুপস অ্যান্ড পিরিয়ডস, মানে কোন গ্রুপের নাম কি, কোন পিরিয়ডের নাম কি, এগুলো একটু বলে দেওয়া লাগে। সো টু স্টার্ট উইথ থিংস, সেটা হচ্ছে যে আমাদের জানা উচিত পিরিয়ডিক টেবল জিনিসটা আমরা যত বোরিং মনে করি, আসলে এত বোরিং না, রাদার দ্যাট ইজ ইন্টারেস্টিং। এবং এটাকে বলা হয় মেলোডি অফ দ্য ইউনিভার্স। মেলোডি মানে বুঝো তো রিদম, হারমোনি। সো কেমনে জিনিসটা হইলো, সেটা হচ্ছে যে তোমার কাছে যা কিছু আছে, যা কিছু দিয়ে এই গোটা ইউনিভার্সটা বা আই শুড বেটার সে মাল্টিভার্সটা গঠিত ফর্মড হয়েছে, এই সব কিছুকে না বেসড আপন দেয়ার ক্যারেক্টার সায়েন্টিস্টরা সাজানোর চেষ্টা করছে, গুছানোর চেষ্টা করছে। গুছাইতে যে বিভিন্নজন বিভিন্নভাবে সাজাইছে, তোমরা নাম শুনছো মনে হয়, নিউল্যান্ডস অক্টেট, তারপরে ডোবেরাইনার্স ট্রায়াড, এরকম অনেক কিছু করছে। শেষমেশ এক ভদ্রলোক, নাম হচ্ছে কি জানো, ডিমিট্রি মেন্ডেলিভ, উনি একটা আইডিয়া দিলেন যে অ্যাটমিক ম্যাস অনুযায়ী যদি আমরা কন্টিনিউয়াসলি সিকোয়েন্সিয়ালি সাজায় যাই, তাহলে তাদের ক্যারেক্টারগুলো না চেঞ্জ হয়, সুন্দর করে চেঞ্জ হয়। ওই পাশে একটা লিমিট আছে, ওই লিমিটের পরে আর যাওয়া যাবে না, তারপর আবার নিচের দিকে চলে আসতে হবে, এইভাবে যাইতে হবে আর কি। সো দ্যাট ওয়াজ হিজ আইডিয়া। পরে মোস্টলি এসে বললেন কি, আসলে অ্যাটমিক ম্যাসের আইডিয়া না, আইডিয়াটা হচ্ছে অ্যাটমিক নাম্বারের। তোমরা এই কথাগুলো 9-10-এ শুনছো মনে হয়। সো আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেটা বুঝি এখন, সেটা হচ্ছে যে পুরো জিনিসটা না হারমোনিয়াস একটা কালেকশন অফ ম্যাটেরিয়ালস দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ। সো সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে মেলোডি অফ দ্য ইউনিভার্স। সো কেমন মেলোডি আছে এটার মধ্যে আমরা আস্তে আস্তে দেখবো আর কি। যতই সামনে আগাবো ততই বুঝবো যে আসলে এই জিনিসটা খুবই হারমোনিয়াস।
সো সেই জিনিসটাই বলা হয়েছে। হারমোনির একটা ছোট্ট উদাহরণ এখন দিব, আচ্ছা এখনই দেই আর কি, দেখি কে কি বুঝো। আমাকে একটু বলেন তো, এই যে তোমার পিরিয়ডিক টেবল, এই এটার মধ্যে ওই জিনিসটা কই, ওই আচ্ছা দেখাচ্ছি। এইটা তোমার পিরিয়ডিক টেবল ধরো, এটা সবাই চিনো। আমাকে একটু বলো তো, এই লেফট যে সাইডটা, এই যে লেফট সাইডটা, এইখানে মেইনলি কারা থাকে, কোন ধরনের এলিমেন্টগুলো থাকে, মেটাল নাকি নন মেটাল বলেন তো? মেটাল। ওকে, এটা বেসিক্যালি মেটালদের জায়গা, বুঝলাম। এই সাইডে কারা থাকে? এই সাইডে থাকে হচ্ছে নন মেটালরা, অপোজিট ক্যারেক্টার। এখন একটু ভেবে বলো, মেটালদের ক্যারেক্টারগুলো কেমন, অ্যাসিডিক নাকি বেসিক বলেন তো? বেসিক। এরা মূলত হচ্ছে বেসিক। কেমনে বুঝলাম? তুমি দুই একটা বেইজের নাম বলতে গেলেই দেখবা এই মেটালগুলো ছাড়া কারো নাম মুখে আসতেছে না। সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সব বেসিক্যালি এরাই ফর্ম করে। এরা বেসিক্যালি হচ্ছে অ্যাসিডিক বিহেভিয়ারের। জাস্ট লাইক হোয়াট, তুমি একটা অ্যাসিডের নাম বলতে বললে বলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওই যে দেখো ক্লোরিন। সালফিউরিক অ্যাসিড, ওই যে দেখো সালফার। ফসফরিক অ্যাসিড, এই যে দেখো ফসফরাস। নাইট্রিক অ্যাসিড, এই যে দেখো নাইট্রোজেন। মানে অ্যাসিড বানাইতে গেলে আবার নন মেটাল ছাড়া কাজ হচ্ছে না। তার মানে এই সাইডটাকে আমরা বলতে পারি এদের বিহেভিয়ার হচ্ছে কী ধরনের, অ্যাসিডিক। ওকে, এবার আমাকে একটু বলো, অক্সিডেশন নাম্বার লেফট সাইডে বেশি নাকি রাইট সাইডে বেশি বলুন তো? অক্সিডেশন নাম্বার ON বলো, এদের অক্সিডেশন নাম্বারগুলো কেমন হয়? গ্রুপ 1-এ যদি থাকো তাহলে এদের সবার +1 হয়, গ্রুপ 2-তে যদি থাকো তাহলে +2 হয়। আবার যত তুমি ডানের দিকে আগাবা তত অক্সিডেশন নাম্বার কী হয় কন্টিনিউয়াসলি বলো তো? বাড়ে নাকি কমে বলেন? বাড়ে। বাড়ে। যেমন ক্লোরিনের সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা মনে আছে তোমাদের? ফাউন্ডেশনে পড়াইছিলাম, HClO4, নাম কি এটার? পারক্লোরিক অ্যাসিড। এখানে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত? +7। সো যত আমরা রাইট সাইডে আগাবো +1 +2 করে বাড়তে বাড়তে না +7 হয়, এখানে এসে ধপাস করে 0 হয়ে যায়। সো বেসিক্যালি এখানে হচ্ছে আমরা বলবো অক্সিডেশন নাম্বার লো। এইখানকার অক্সিডেশন নাম্বারগুলো না স্মলার নাম্বার, লো। আর এইখানকার অক্সিডেশন নাম্বারগুলো হচ্ছে হাই। এখন মজার ব্যাপার হইতেছে কি জানো? তার মানে তুমি একটা ক্যারেক্টার টের পাইছো না? লেফট টু রাইট যত যাইতে থাকবো তত অক্সিডেশন নাম্বার বাড়তে থাকবে, বেসিক ক্যারেক্টার কমে অ্যাসিডিক ক্যারেক্টার বাড়তে থাকবে। এবার তোমাদের যদি আমি আরেকটা জিনিস দেখাই, একটু আমার সময় দাও, আমি সরি, মানে ওই জিনিসটা আসলে অ্যাড করা হয় নাই, মানে আমি এখনই দেখাচ্ছি আর কি, ইম্পোর্ট করে। ওটা বাংলা ভার্সনের ক্লাসে দেখাইছিলাম, মনে ছিল না, এখন মনে আসলো। ফেজ 2 কেমিক্যাল বন্ড BV ক্লাস 1 সেগমেন্ট। এই বস্তুটা একটু লক্ষ্য করো, মজা এখনই চলে আসবে। এই যে এইটা একটু খেয়াল করো তো, ম্যাঙ্গানিজের অক্সাইডগুলোকে আমরা লিখছি, ম্যাঙ্গানিজকে পিক করছি কেন আস্তে আস্তে বুঝবা। এই যে তোমার লেফট সাইডে কি ছিল তাহলে? অ্যাসিডিক বিহেভিয়ার, সরি কি বলতেছি ভুলভাল, এই সাইডে ছিল বেসিক বিহেভিয়ার, এই সাইডে ছিল অ্যাসিডিক কাহিনী, এই সাইডে ছিল অক্সিডেশন নাম্বার হাই, আর এই সাইডে ছিল অক্সিডেশন নাম্বার লো। এবার মাঝখান থেকে কোনো একটা এলিমেন্ট আমি জাস্ট র্যান্ডমলি পিক করছি, ধরো আমার মন চাইছে আমি ম্যাঙ্গানিজকে চুজ করছি, দিস ওয়ান। এইটার কাহিনী দেখতেছি। সো ম্যাঙ্গানিজের কী কী অক্সাইড আছে এখানে লেখা আছে, MnO, Mn3O4, Mn2O3, MnO2, Mn2O7। তোমাদের জানার কথা, আমি কোনো কিছু এলোমেলোভাবে লিখি না, আমার পছন্দই না, মানে জিনিসপত্র গুছানো থাকতে হবে। সো ব্যাপারটা হচ্ছে, দেখো তো আমি ওই পাশ থেকে যে এই পাশে অক্সাইডগুলোকে লিখছি, তোমরা একটু খেয়াল করে বলো তো আমাকে কিসের সিকোয়েন্সে লিখছি, মানে এখানে কিসের প্রগ্রেশন দেখা যাচ্ছে বলো তো? কি মনে হয় কোন সিকোয়েন্সে লেখা হয়েছে? অক্সিডেশন স্টেট। ম্যাঙ্গানিজের এখানে আছে কত? +2। এখানে ম্যাঙ্গানিজের কত একটু হিসাব করেন তো? 8/3, তার মানে কত আসবে? +2.67। এখানে ম্যাঙ্গানিজের থাকবে কত? মানে 6/2, মানে হচ্ছে +3। এখানে থাকবে কত? +4। এই বেটা অক্সিডেশন নাম্বার বাইর করা শিখাইছি, এটা আবার কইস না যে এখন শিখাইতে। +7। লুক অ্যাট দ্যাট থিং, কন্টিনিউয়াসলি অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে লেফট টু রাইট। আমি যেভাবে লিখছি, আমি ইচ্ছা করে এভাবে লিখছি যেন আমরা বুঝতে পারি। তোমাদের কি মনে হয় ম্যাঙ্গানিজ একটা কি, মেটাল নাকি নন মেটাল বলেন? ম্যাঙ্গানিজ একটা মেটাল ভাইয়া। ডেফিনেটলি মেটাল। কি কয়, এটা ডেফিনেটলি মেটাল। ওকে বস, তাহলে এবার বলো, তোমাদের কি মনে পড়ে মেটালিক অক্সাইডগুলো কোন টাইপের হয়, অ্যাসিডিক নাকি বেসিক বলুন তো? বেসিক। মেটালিক অক্সাইডগুলো বেসিক্যালি বেসিক হয়, মেটালিক অক্সাইডস এটা বেসিক্যালি হয় হচ্ছে বেসিক। আর নন মেটালিক অক্সাইডগুলো কেমন হয়? ওমা এটা কেন? অ্যাসিডিক। এইটা হয় হচ্ছে অ্যাসিডিক। তাহলে নন মেটালিক অক্সাইড হবে অ্যাসিডিক। আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা এইবার আমাকে একটু বলো,
কি মনে হয় এই যে এতগুলো অক্সাইড এরা সবাই কি টাইপের, অ্যাসিডিক নাকি বেসিক বলেন তো? কি মনে হয়? বেসিক। বেসিক হওয়া উচিত। এখন তোমাদের মনে থাকার কথা, ওই ফাউন্ডেশনে পড়াইছিলাম নন মেটালিক অক্সাইডগুলো কিন্তু দুই টাইপের হয়। মোস্টলি দেয়ার বিহেভিয়ার ইজ অ্যাসিডিক, বাট সাম অফ দ্য নন মেটালিক অক্সাইডস আর কি বলেন তো? নিউট্রাল। নিউট্রাল। আচ্ছা, নাইদার অ্যাসিড নর বেস। আর মেটালিক অক্সাইডগুলো মেইনলি হওয়ার কথা বেসিক, বাট সাম অফ দোজ আর কি বলেন তো, মনে পড়ে? এই সব ভুলে গেছি। অ্যামফোটেরিক, অ্যামফোটেরিক। মানে হ্যাভিং বোথ বিহেভিয়ার। সো এখন ঘটনা হচ্ছে এরা যেহেতু সবাই বেইজের মেটালের অক্সাইড, তাহলে অল অফ দেম আর সাপোজ টু বি বেসিক, বাট দ্য রিয়ালিটি ইজ এই ম্যাঙ্গানিজ অক্সাইড এই সাইডটাতে, এই সাইডের যে অক্সাইডগুলা, দে এক্সিবিট বেসিক বিহেভিয়ার। অ্যাজ ইউ গো অ্যালং দিস ডিরেকশন ইউ উইল ফাইন্ড অ্যাসিডিক বিহেভিয়ার, প্রমাণ দিচ্ছি একটু পরেই। বাট ইফ ইউ স্টে সামওয়্যার ইন বিটুইন, সামথিং লাইক দিস প্লেস, ইউ উইল ফাইন্ড অ্যামফোটেরিক বিহেভিয়ার। তোমরা কি টের পাচ্ছ যে গানটা আমরা এতক্ষণ গাইতেছিলাম, যে সুরে গান গাচ্ছিলাম, এখন আসলে একই সুরই প্রিভেইল করতেছে, একই সুরেই কথা বলতেছি আমি। কেউ কি টের পাচ্ছেন হিসাবটা কি? আমি একটু কি দেখাইছিলাম, লেফট সাইডে কি ছিল? অক্সিডেশন নাম্বার লো, রাইট সাইডে ছিল অক্সিডেশন নাম্বার হাই। খেয়াল করে দেখো তো, আমি সেইভাবে লিখছি না, কই গেল? সেইভাবে লিখছি না, অক্সিডেশন নাম্বার লো থেকে হাইয়ের দিকে যাচ্ছি, লেফট টু রাইট। মিল খুঁজে পাচ্ছেন আপনারা? বুঝতেছেন তো? বোঝা না? জি ভাইয়া, একেবারে। ওকে, এইখানে কি কাহিনী ছিল? এই কর্নারটা ছিল বেসিক সাইড, এই সাইডটা ছিল অ্যাসিডিক সাইড। লুক এট দ্যাট থিং, সেম বেস অ্যাসিড। মানে তোরা গান শুনছস কিনা জীবনে জানি না। ভাই আসলে তার মানে মেটালিক আর নন মেটালিক দিয়ে ডিফারেন্ট করে লাভ নাই। আসল কথা হচ্ছে অক্সিডেশন নাম্বার। তুমি জানো না তুমি কোন লেভেলের একটা মজার আইডিয়া বাইর করে ফেলছো। এটা তোমার বয়সে ধরতেই পারার কথা না। আসলে মেটাল নন মেটাল ম্যাটার্স লেস, অ্যাকচুয়াল ফ্যাক্ট ইজ অক্সিডেশন নাম্বার কত। যাই হোক, এটা ভুলে যাও, এটা বেশ বড়দের জিনিস। সো ব্যাপারটা হচ্ছে, দেখ তুই যে সুরে গান গাইছিলি এতক্ষণ, বোঝে না গরুর দল, যে সুরে কথা বলতেছিলি, তুই যদি একটা এলিমেন্টের মাল্টিপল জিনিস, আরে কি বিপদ, এদেরকে বলছি আমি পেজগুলো সব লক রাখতে। আচ্ছা, ঘটনা হচ্ছে একটা এলিমেন্ট চুজ করে তার যদি তুমি মাল্টিপল স্পেকট্রাম খেয়াল করো, মানে ওই দিকে যে মিউজিক ফ্লোটা ছিল, যে রিদমের ফ্লোটা ছিল, এইখানেও একই ফ্লোই এক্সিস্ট করে, এখানে নতুন কোনো গান ধরে নাই সে। অ্যান্ড যখন তুমি কেমিস্ট্রি পড়বা এইরকম ছন্দে, তোমার মনের মধ্যে থেকে ওটা উঠে যাবে, উড়ে যাবে, নাই হয়ে যাবে যে আরে ভাই কেমিস্ট্রি তো কঠিন, এখানে নিয়মের চেয়ে ব্যতিক্রম বেশি। এই কথাটা তুমি বলবাই না, বরং যে বলবে তার দিকে তাকায় হাসবা, দেখছোস কি তুই তো গান বুঝোস না, ইউ আর নট এ ম্যান অফ মিউজিক, মানে তুমি আসলে রিদম বুঝো না, দ্যাটস ওয়াই তোমার কাছে এরকম এলো মনে হচ্ছে। সহজ কথা, ঠিক আছে? সো উই হ্যাভ টু বি দ্যাট মাচ অবজারভেন্ট, উই হ্যাভ টু বি দ্যাট মাচ, মানে কি বলে বাংলায় মনে আসতেছে, ইংরেজি ওই যে বুঝছস তো, অবজারভেন্ট হইতে হবে, তাহলে তুই টের পাবি যে আসলেই মানে দুনিয়াটা ছন্দের, দুনিয়াটা স্রষ্টা খোদাতালা এমনি আন্দাজে বানায় নেয় আর কি, মানে এর মধ্যে মিউজিক আছে। ওকে, সো এগুলো বুঝলাম। এখন চলেন, এত নাটক করি লাভ হবে না, আমাদের যেটা করতে হবে সেটা করি ফেলি। আমাদের কি করতে হবে বলো তো? এখন পিরিয়ডিক টেবলের প্লটিংটা শিখতে হবে, প্লটিংটা শিখতে হবে। একটু দাঁড়াও, এইখানে থাকবে এটা মেলোডি, কিসের সুর দেখাই দিলাম, এটার সুর, এটাও নিয়ে চলি যাই, যা বাবা, এই যে। ওকে, সো এটা নিয়ে এক্সপ্লেন করছি, রিমোট কাজ করতেছে না কেন? আচ্ছা, এটা দেখাইছি, এটাও দেখাইছি, এরপরে চলো। ও, তোমাদের আর একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে যাদের মনে কনফিউশন আছে যে এই বস্তুটা কি আসলে অ্যাসিডিক, তোমাদেরকে ফাউন্ডেশনে দেখানো হয়েছে, আমি আবার একটু রিমাইন্ড করাই দিচ্ছি। সেটা কালকে বাংলা ভার্সনের ক্লাসে দেখাইতে যাইও মনে নাই, তোমাদেরকে দেখাই দিই এখন যেহেতু মনে আসছে। সেটা হচ্ছে Mn2O7। কারোর কি সামহাও মনে আছে Mn2O7কে আমরা যদি পানির মধ্যে দিয়ে দেই, ওয়াটার অ্যাড করি, হোয়াট ইট উইল প্রডিউস? এনিবডি? দেখাইছিলাম ফাউন্ডেশন আপনাদেরকে, নোবডি? মনে নাই। এইখান থেকে একটা অ্যাসিড আসে, সেই অ্যাসিডটার ফর্মুলা হচ্ছে HMnO4। এই অ্যাসিডটার সাথেই পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন দিলে সেখান থেকে হয় KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মনে পড়ছে আপনাদের?
জি ভাই। পড়ছে মনে ভাইয়া। করে বলেন HMnO4 এর নাম কি ছিল? এটার নাম কি? সব ভুলে গেছি। পারম্যাঙ্গানিক অ্যাসিড। এটার নাম হচ্ছে পারম্যাঙ্গানিক অ্যাসিড। এখানে অক্সিডেশন নাম্বার +7, এখানে অক্সিডেশন নাম্বার +7। সো বুঝতে পারতেছো এমন একটা অক্সাইড এটা যাকে পানির মধ্যে চুবাই দিলে, চুবানো বুঝো জানি না ইংরেজিতে কি কয় জানি হইছে, মানে এটারে চুবাই ধরলে এটা অ্যাসিড হয়, তার মানে ডেফিনেটলি দ্যাট ওয়াজ অ্যান অ্যাসিডিক অক্সাইড, প্রুভেন। সো ওই অক্সাইডটা যদিও মেটালিক অক্সাইড বাট দ্যাটস অ্যান অ্যাসিডিক অক্সাইড। সো আমি আবারও বলতেছি, ওই যে নাজিফা মনে হয় বলে ফেললো যে আসলে মেটালিক নাকি নন মেটালিক এটা বাচ্চাদের আইডিয়া, অ্যাকচুয়ালি বড়দের আইডিয়া হচ্ছে অক্সিডেশন নাম্বারটা তোমার কত। আর যদি পারো ভাবতে থাকো, এখনই ভাবার দরকার নেই, এই চ্যাপ্টারে অ্যাসিড বেজ নিয়ে একটু কথাবার্তা হবে, তখন তুমি নিজে ভাবতে থাকবা যে কেন অক্সিডেশন নাম্বার বাড়লে ওর মধ্যে অ্যাসিডিক বিহেভিয়ারটা চলে আসে, কেন অক্সিডেশন নাম্বার কমলে ওর মধ্যে ব্যাটা 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 ক্যারেক্টার আসে, মানে বুঝছো তো, বেসিক বিহেভিয়ার আসে, কারণটা ভাবতে থাকো, ভাবো, মানে কারোর সাথে আলোচনা করার দরকার নেই। ওকে, সো চলেন পিরিয়ডিক টেবিল প্লট করা শিখি, আমরা আঁকা শিখবো এখন। সো আমি এখন আঁকবো, তোমরা যেহেতু অফলাইনে না এখন অনলাইনে আছো, আইলসামি করবো আমি জানি, বাট আইলসামিটা কইরো না, নিজের সাথে চুরি করা হয়ে যাবে। নিজের ঘরে কেউ নিজে চুরি করে? আমি আঁকার সাথে সাথে তুমিও হাতে আঁকার চেষ্টা করো, খাতাটা ল্যান্ডস্কেপ করে নিয়ে আঁকো। সো পিরিয়ডিক টেবিল কেমন সবাই দেখছো মোটামুটি জীবনে, আমি আরও একবার দেখাই দিই। তোমাদের শেতাব ভাই আমাদেরকে গত বছর ওরা যখন ফার্স্ট ইয়ারে ছিল তোমাদের বয়সে, তখন এই সুন্দর জিনিসটা গিফট করছিল মনন একাডেমিকে। ও নিজে হাতে এঁকে সুন্দর লেমিনেট করে আমাদেরকে দিয়ে গেছিলো, বিশাল বড় একটা পর্যায় সারণী বাচ্চা কাচ্চাদেরকে দেখানোর জন্য। সো সেটার সুবিধা আমরা পাচ্ছি তোমাদেরকে দেখাইতে। সো একটু খেয়াল করো, এখানে না কতগুলো ছাড়া ছাড়া জিনিস আছে দেখতে পাচ্ছ, সেপারেট করা। এগুলো কি আসলে? এগুলোকে এক একটা ব্লক বলে, এটা এস ব্লক, এটা পি ব্লক, এটা হচ্ছে ডি ব্লক, এটা হচ্ছে এফ ব্লক। এখন পর্যায় সারণী নর্মালি আমরা মানে পুরো মার্জ করা দেখি, বাট আসলে জিনিসগুলো আলাদা আর কি। তো এখন এখানে ঘটনা হচ্ছে, এই দুইটা গ্রুপ দেখতে পাচ্ছ একটু লম্বা, উঁচা লম্বা, এগুলো আমার মতো খাটো, আবার এগুলো একটু উঁচা। সো এইখানে আসলে একটা মজার ব্যাপার আছে, এখানে একটা বেজ লাইন আছে, কল্পনা করো এখানে একটা ইমাজিনারি একটা লাইন আছে, এটাকে আমরা বলবো বেজ লাইন। বেজ লাইনের উপরে কেউ উঠে গেছে, কেউ কী হয়েছে বেজ লাইনের বরাবর বসে আছে। সো এই পুরো জিনিসটাকে একটু মাথার মধ্যে যেহেতু ঢুকানো হয়েছে, আপনাদের আগেও দেখছেন, চলেন আমরা একটু আঁকার চেষ্টা করি। হাতে আঁকবো, স্কেল পেন্সিল ইউজ করবো না, সো একটু ব্যাকা টাকা হবে, ইট ডাজন্ট ম্যাটার। আমার জাস্ট জানা দরকার কে কার ডানে, কে কার বামে, কে কার উপরে, কে কার নিচে, আর কিছু জানার দরকার নেই। সো লেটস সে এটা আমার ফার্স্ট গ্রুপ। পরের গ্রুপটা কি এই লেভেলে থাকবে নাকি নিচু হয় বলেন তো? নিচু হয়। কয় ঘর? কয় ঘর? এক ঘর। জাস্ট এক ঘর নিচে নেমে আসবে। সো আমার আঁকার টেকনিকটা হচ্ছে এখান থেকে একটা দাগ দিয়ে বের করে এনে এই যে হয়ে গেছে শেষ। পরের গ্রুপটা কয় ঘর নিচু হয় বলো তো? পরের গ্রুপটা 2 ঘর নিচে। আরো এক ঘর। তার মানে তোমার এইখানে 1 ঘর নিচে নামে, এইখান থেকে না 2 ঘর নিচে নামে। সো এই একটা ঘর তো নামছে, আরও একটা ঘর টান দিয়ে এরকম বের করে নিয়ে যাবো, তাহলে দেখো এই যে 2 ঘর নিচে নেমে তারপরে পাওয়া গেছে, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আমরা খানিকটা সামনের দিকে যাব, গেলাম যদ্দূর মন চায়। যাওয়ার পরে এবার কি করিব? এইবার আমরা এখান থেকে আবার কি নিচে নামবো নাকি উপরে উঠবো বলেন? উপরে উঠতে হবে। এইখানে যতটুকু নামছিলা ওইখানে ততটুকু আবার উপরে উঠবা, তাহলে এই যে একটু উপরে উঠলাম, ওঠার পরে আবার ডানে গেলাম, যে আবার কি করব? উপরে উঠবো। কয় ঘর? জাস্ট 1 ঘর। তাহলে আমরা একটা জিনিস মনে হয় বুঝতে পারতেছি যে পর্যায় সারণীর একটা ম্যাজিক হচ্ছে, কি ম্যাজিক বলো তো? একেবারে লেফট সাইডের যে কলামটা আর রাইট সাইডের যে কলামটা, এই দুইটার এলিভেশন সেম, টের পাচ্ছ? এখান থেকে দেখো কয় ঘর নিচে নামছিলা, এখান থেকে তুমি নামছিলা হচ্ছে এই 1 ঘর টুপুস আর 1 ঘর, তাই না? এইটুকু ধপাস খাইছিলা, টোটাল 3 ঘর। তাহলে এইখানে দেখেন 2 ঘর জাম দিছেন আর ওইখানে আর 1 ঘর, টোটালি 3 ঘর। যতটুকু নামছো ততটুকু আবার উঠছো। সো দ্যাটস ওয়াই ওই দুটার এলিভেশন সেম। এইবার আমরা কি করব? আর একটু কাহিনী করব, এটাকে পুরো গ্রুপ বানায় ফেলি আস্ত। এটাকে একটা দাগ দিয়ে বলো তো আমাকে একটু, এখানে কয়টা হরাইজন্টাল লাইন হবে এই জায়গাটাতে? একটা না দুইটা? দুইটা হবে। একটা লাইন দিব, একটা দাগ টেনে দিলে 2টা ঘর হয়ে যাবে। মাঝখানে একটা লাইন দিতে হবে। হ্যাঁ, মাঝখানে একটা লাইন দিলে আমার অটোমেটিক্যালি 2টা ঘর হয়ে যাবে। তাহলে আমি একটু একটা লাইন দিয়ে দেই, যারা বোঝো নাই তারা আমারটা দেখো, এবার বুঝে যাওয়ার কথা। একটা লাইন দিলে 2টা ঘর হয়ে যায়। এবার আমরা এলিমেন্ট বসাই, চলেন। লাস্ট টাইম কিন্তু জীবনে লাস্ট টাইম দেখতেছেন, আর কেউ কোনোদিন দেখাবে না, আমি নিজেই দেখাবো না। ইনফ্যাক্ট আমি না দেখাইলে দুনিয়ার কেউ দেখাবে না আর কি। এই বয়সে এসব কেউ পিরিয়ডিক টেবিল আইকে দেখায় না। আঁকে অনেকে গরু আছে খালি আতে আঁকে, ও এক্সপ্লেইন করতেছে না যে ঘটনাটা কী আসলে কেমনে করে। সো চলেন, হাইড্রোজেন ওই লেভেল বরাবর ডানে চলে আসলে এখানে পাওয়া যাবে হচ্ছে হিলিয়ামের ঘর, ডানে আর জায়গা নাই।
তাহলে এবার চলে আসবো এখানে লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে কি বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়ন। এই বেটা তোরাও যদি উচ্চারণ করো ফ্লোরিন, তাহলে বাংলা ভার্সনে বলবেন কি করবে? উচ্চারণটা কি? ফ্লুওরিন। ফ্লোরিন, ফ্লোরিন। নিচের চলটা সামনে বেরিয়ে আসবে, ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন। আচ্ছা ভাইয়া। নিয়নের পরে আরে বাংলা ভার্সনের ফলাফাইন ম্যাগনেসিয়াম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম। আমি নিজেও তো বাংলা ভার্সন যা পড়ে আসছি আমরা, আল্লাহ কী সব আবল তাবল ভুলভাল উচ্চারণ করতাম। এই সব ঠিক করছে বুয়েটে এসে এক ম্যাডাম ছিল আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে, ইলোরা ম্যাম। আমাদের ইংলিশ কোর্সে এসে শিখাইছে যে আসলে প্রোনাউন্সিয়েশনগুলো কেমনে করা উচিত। ওকে, সোডিয়াম ম্যাগনেসিয়ামের পরে কি হবে? ইংলিশ কোর্স। ডোন্ট ইউ গাইজ ইভেন নো? মানে না ভাইয়া জানতাম না। প্রকৌশল পড়িতে গেলে তোমাকে শুধু ইংরেজি না, তোমাকে সোশিওলজিও পড়া লাগে, তোমাকে অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট পড়া লাগে। এগুলো তোমরা না জানলে কি করবা? মানে প্রকৌশল বিদ্যা যারা পড়ে, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, এরা কেন অনেক বেশি কমপ্লিট হিউম্যান বিইং হয়? বিকজ অফ দিস কাইন্ডস অফ মাল্টি ফ্যাকাল্টি নলেজ। মানে ধরো ডাক্তার হও, তোমার এইসব কিছু পড়া লাগবে না, তুমি ভাই ওই মানুষের নাড়ি টিপে ওষুধ দিতে পারলে হয়েছে। মানে ছোটো করতেছি না, মানে রিয়েলিটি ইজ দ্যাট। বাট আমাদের আসলে বিজনেস নিয়েও জানতে হয়, বিকজ আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের জন্ম কখন হয়েছে? যখন থেকে বিজনেস করা শুরু করছে মানুষ। বিজনেস না আসলে ইঞ্জিনিয়ারিং আসতো না, সত্যি কথা যেটা। সো ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিজনেস, তোমার তো ইঞ্জিনিয়ারিং পড়ে লাভ নাই। আপনারা একটা জিনিস কাজ করবেন, দুনিয়ার যতজন ধনী ব্যক্তি আছে তারা সবাই কি মানে বেসিক্যালি কি করে? শ্রেষ্ঠ ধনীরা মানে তারা কি চাকরি করে না ব্যবসা করে? বলো। ব্যবসা করে। তো এখন গুগল সার্চ দিবা যে রিচেস্ট 10 men in the world এবং অ্যান্ড দেয়ার অকুপেশন, তোমরা সরি দেয়ার কী বলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তুমি দেখবা 10 জনের মধ্যে 7 জন বা 8 জনই হয়তো বাবা যে ইঞ্জিনিয়ারিং পড়ে আসছে। তার কারণটা হচ্ছে প্রকৌশলীরা আসলে সব কিছু পড়ে, তারাই আসলে ধানাই বানাই দেওয়া যায় না, মানে ম্যাথমেটিক্যাল চিন্তাভাবনা তো, সো সব পড়া লাগে আর কি। হ্যাঁ, ওকে চলেন পড়ি। ইভেন আমি একটা মজার কথা বলতাম আমার ডাক্তার বন্ধুদেরকে পচানোর জন্য, যে দেখ তোমরা কি নাম শুনছো জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর? শুনছো? আরে বেটা পাবলিক হ্যাঁ ভাইয়া শুনছি। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলে না? তো তার মানে বোঝ, পাবলিক হেলথ মানে যেখানে হেলথ কনসার্ন, ওইখানে পর্যন্ত প্রকৌশলীদের রাখার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। যে পাবলিক হেলথ ম্যানেজমেন্টের জন্য যে ইঞ্জিনিয়ারদেরকে লাগে, এটা একটা আলাদা ডিপার্টমেন্ট। এখন তুই চিন্তা করতো এরকম কোনো ডিপার্টমেন্ট কি আছে যে পাবলিক ইঞ্জিনিয়ারিং হেলথ ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারদের হেলথ ঠিক রাখার জন্য ডাক্তারদের একটা ডিপার্টমেন্ট? নো, উই ডোন্ট নিড দ্যাট। মানে প্রকৌশলী ছাড়া আসলেই তুমি কোনো সিস্টেম রান করতে পারবে না। মানে অনেক রকমের গ্যাঞ্জাম হবে, ট্রাবল হবে, যে ট্রাবল শুটিংয়ের জন্য ইঞ্জিনিয়ার লাগবে। ডাক্তারদের ব্যাপারটা এরকম না, তোমার ফিজিক্যাল রোগের জন্য ডাক্তার লাগবে আর কি। ওকে চলেন। সো ওই আমাদের ইলোরা ম্যাম হচ্ছে এইগুলো উচ্চারণ খুব সুন্দর করে শিখাইছিল। সো অ্যালুমিনিয়াম কি যেন বলতেছিলাম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের পরে কে? সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তারপরে কই? পটাশিয়াম, ক্যালসিয়াম। তারপরে কি বলেন, তাড়াতাড়ি বলেন। ক্যান্ডিয়াম, ক্যান্ডিয়াম, তারপরে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই তো সহজ জিনিস। আচ্ছা, সো এইগুলোকে আমরা একটু দাগ দিয়ে ফেলি। দেখো ভাই, আমি চাই আমার স্টাইলটা তোমরা শতভাগ কপি করে শিখবা। এটা আঁকার জন্য অনেক গাধা আছে, বৈশা বৈশা কী করে জানো? ঘর গোনে, যে এই রে বাবা কয়টা ঘর লাগবে। আরে কি এর ঘর গোনা, তুই একটা ধারণা করে আন্দাজ করে আগাইতে থাক। তুই তো জানিস যে এই জায়গাটায় যে জিঙ্কটা শেষ হবে, সো তুমি ওইভাবে আঁকবা। এটার জন্য ঘর গুনতে বসার কোনো কাজ নাই। তুমি এখানে গ্রাফিক্স ডিজাইন শিখতে আসো নাই যে তোমার প্রত্যেকটা ঘরের উইডথ হাইট সেম হওয়া লাগবে। মানে তোমার জাস্ট জানা লাগবে কে কার ডানে, কে কার বামে, কে কার উপরে, কে কার নিচে। দ্যাট ইজ মোর দ্যান ইনাফ ফর ইউ টু নো। আর কিচ্ছু জানা লাগে না। সো এটার জন্য তোমার তো ঘর গুনতে বসার দরকার নেই। এই যে আমি এখন ডিজাইন করতেছি, এটা উদাই, কোনো দরকারই নেই। হ্যাঁ, মানে আমার এই ইচ্ছা করছে তাই আমি নাটকটা করলাম, এটা না করলেও কি হয়। ওকে, সো এরপর আমাদের আবার কি করা লাগবে, সেটা হচ্ছে এইখানে আমরা একটা দাগ দিয়ে দিই, মানে এই দাগটাকে টান দিয়ে দিই, তাহলে আমাদের একটা পিরিয়ড ক্রিয়েট হয়ে গেল। এই যে এই পর্যন্ত।
এটাকে বাড়াই দিলাম। এই যে 30টা এলিমেন্ট আমি লিখলাম, বুঝতে পারছো এটা অ্যাটমিক নাম্বার 30। 30টা এলিমেন্ট কিভাবে লিখছি, গ্রুপ ওয়াইজ নাকি পিরিয়ডিক্যালি বলুন তো, বলেন। পিরিয়ড ওয়াইজ, পিরিয়ডিক্যালি লিখে গেছি। আর কাউকে যদি কোনোদিন, কপাল ভালো তোমাদের অনলাইনে পড়তেছো, কাউকে যদি কোনোদিন এর পরে যাইতে দেখি, একদম কি করব জানিস, বলবো টেবিলের উপরে আঙ্গুলটা রাখ, আঙ্গুল পাতাবি, এই হাতুড়ি দিয়ে ছেঁচা দিয়ে একদম আঙ্গুল ছিঁচে ফেলাবো। ওই গাধাগুলা, মেডিকেলের গরুগুলা যারা পড়ায়, তারা বলে কি তোমাকে 118টা মৌল এইভাবে শিখতে হবে। কেন? তোমার গিলু নাই? কিছু ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থাকলে তুমি যে কোনো মানে অ্যাটমের, এলিমেন্টের অ্যাটমিক নাম্বার বের করে ফেলতে পারবো। ম্যাজিক নাম্বারের নাম শুনছো? ওইটা ইউজ করেই বের করে ফেলা যায়। তার জন্য তোমার 118টা মৌলের এইভাবে শেখার দরকার নেই। আমাকে একটা কথা বলেন, এলিমেন্টগুলোর বিহেভিয়ার, ক্যারেক্টার একই গ্রুপে সেম থাকে নাকি একই পিরিয়ডে সেম থাকে বলেন? একই গ্রুপ। তাইলে ইউ শুড লার্ন গ্রুপ ওয়াইজ, ইউ শুড নো কোন এলিমেন্ট কে কার উপরে নিচে, কে কার রাইট লেফট, এটা জেনে আসলে তেমন কোনো কাজ হয় না। ইনফ্যাক্ট কোনো কাজই হয় না, 2-1টা প্রশ্ন আছে কাজে লাগে। সো ব্যাপারটা হচ্ছে ওই বোকামি করা যাবে না, এত বড় মেধা শক্তির অপচয় করা যাবে না, ঠিক আছে? সো 30টা এলিমেন্ট কেন লেফট রাইট লিখতে বলছি, কারণ রে ভাই এই 30টা এলিমেন্ট আমাদের সচরাচর উঠতে বসতে কাজে লাগবে, এদের ইলেকট্রনিক কনফিগারেশন কাজে লাগবে। দ্যাটস ওয়াই আই নিড টু নো সিলিকন অ্যাটমিক নাম্বার কত, ম্যাঙ্গানিজের কত, দ্যাটস ওয়াই এগুলো শিখতে বলছি, এর বাইরে কিন্তু লাগবে না। ওকে, এরপরে চলেন এইখানে একটু আমরা দাগ দিয়ে ফেলি, তাহলে আমাদের গ্রুপ হয়ে গেল। এই যে এইগুলোতে দাগ দিব এবার, তোমরা তো হাতে করলে আরও তাড়াতাড়ি করতে পারবা, আমি এটা মানে উইদিন সেকেন্ডস করে ফেলতে পারি, কিন্তু এখন তোদের দেখাইতে যে একটু ডিজাইন করতেছি, সুন্দর করতেছি, তাই এরকম হচ্ছে আর কি। হয়ে গেছে। এইবার বলেন আমরা গ্রুপ ওয়াইজ এলিমেন্ট লিখবো। বলো কোন গ্রুপের এলিমেন্ট তোমাদের কাছে সবচেয়ে সহজ লাগে, শুনে নি কোনটা সবচেয়ে সহজ লাগে বলো। হ্যালোজেন, ঠিক আছে, হ্যালোজেনগুলো কবিতার মতো সহজ। আমার কাছে সহজ লাগে হচ্ছে গ্রুপ 0। আচ্ছা, ওই গরুর কাছে আবার অ্যালকালি মেটালস, এক একজনের কাছে একটা, নো প্রবলেম। আমার কাছে যেটা ভালো লাগে আমি এটা দিয়ে শুরু করতেছি। হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে কি হবে ক্রিপ্টন, তারপরে জেনন, বলেন বলেন, তারপরে কি রেডন, অর্গানেসন। হয়ে গেল। এবার আমরা যেহেতু এটা লিখছি, তাহলে এবার আমরা কি করতে পারবো জানো, আমরা বাকি পিরিয়ডগুলো এরকম দাগ দিয়ে ফেলতে পারবো। শেষ। পুরো পর্যায়টা দেখো, সুন্দর জেলখানা 14 শিকের মতো দেখা যাইতেছে। আচ্ছা, এবার হ্যালোজেন লিখতেছি। ফ্লুরিন, ক্লোরিন, তার নিচে কি হবে ব্রোমিন, আয়োডিন, তারপরে কি অ্যাস্টাটিন, টেনেসাইন। হ্যাঁ অ্যাস্টাটাইন না অ্যাস্টাটিন, টেনেসাইন। আচ্ছা হইছে আর কি, ব্যাপার না, এটা হয়ে গেল। এরপরে কোন গ্রুপ লিখতে চাও বলো, কোন গ্রুপ? আমি এরপরে অ্যালকালি মেটালসে যাইতে চাই, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তারপরে কি হবে ফ্রান্সিয়াম। এখন এগুলো মনে রাখার জন্য অনেকে অনেক কবিতা টবিতা শেখে, কি জানি লিনাকে রুবি ছেঁচে ফিরছে, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তারপরে খাইয়ে ফেলো। আমার এগুলো খুবই বুলশিট লাগে, খুবই স্যাঁচরা কিসিমের লাগে। আমার কথা হচ্ছে তুমি একজন ছাত্র, মানে শিক্ষার্থী, তোমার অতটুকু মেন্টাল অ্যাবিলিটি থাকা উচিত একটা কিছু শুনে মনে রাখতে পারার ক্ষমতা। মানে সব তো শিখতে বলতেছি না, সামান্য কয়েকটা নাম, এবং নামগুলোও খুবই সুন্দর, হাতে 2-4 বার লিখলে এটা মুখস্থ হয়ে যায়। এটার জন্য এত নাটক করার দরকার নেই যে আমি পারছি না, এটার জন্য কবিতা লাগবে। এবং যাদেরকে দেখছি আমি কবিতা দিয়ে শিখছে, মোস্টলি তারা ওই কবিতা মনে রাখতে যায়, আসল জিনিসটাই ভুলে যায়, যে এই মোগলাই মানে যেন কোন এলিমেন্টটা বুঝাইছে, ম্যাগনেসিয়াম নাকি ম্যাঙ্গানিজ জানে না। এই নাটক করার দরকার নেই। আচ্ছা, গ্রুপ 2 এর এলিমেন্ট কী হবে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আর কারোর যদি কবিতা নিতান্তই লাগে, ইন্টারনেটে বহুত পাওয়া যায়, অনেক ভাইয়ার লেকচার আছে, একটু দেখে নিই, আমি পারি না এগুলো। তারপরে আসেন, এইগুলো একটু শেখা লাগবে। বোরন, অ্যালুমিনিয়ামের নিচে কি কেউ জানো? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, সাবাস, গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপরে কি বলতো থ্যালিয়াম। থ্যালিয়ামের সিম্বল কি হবে? থ্যালিয়ামের টিএইচ। এইটা সবাই ভাবে, আমিও একসময় ভাবতাম, এটা আসলে থ্যালিয়াম, টিএল। টিএইচ তে হয় হচ্ছে থোরিয়াম, মনে পড়ে এইখানকার এলিমেন্টটা, এই যে নিচে টিএইচ তে হয় হচ্ছে থোরিয়াম, টিএল তে হচ্ছে থ্যালিয়াম। আচ্ছা, তার নিচের এলিমেন্টটা হচ্ছে নিহোনিয়াম। আমি আগে পারতাম না, গতদিন বাংলা ভার্সনের ক্লাস নেওয়ার সময় ওরা বলছে, আমার এখনও মনে আছে আর কি। মানে এটা আমি পারি নাই, নিচের যে পিরিয়ডটা, এটার আমি এই এলিমেন্টগুলো পারি না আর কি, আমাদের আমলে ছিল না তো। আচ্ছা, কার্বন, সিলিকন, তারপরে কি হবে জার্মেনিয়াম, তারপরে টিন, তারপরে কেউ পারেন কি হবে? লেড। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। আচ্ছা, তার নিচের মৌলটা কি হবে? মৌল মানে বুঝো তো এলিমেন্ট, কি হবে বলো? কি জানি এফএল না কি একটা আছে, কি কি ভিয়াম জানো, কি নাম ভুলে গেছি। আচ্ছা জানি না তোর, হ্যাঁ কি জানিস?
ওই তো কিছু একটা ব্যায়াম, আমি জানি না ভাই, আমাদের আমলে এগুলো ছিল না, আমরা মাফ কর, আমি এগুলো শিখতে নতুন করে পারবো না, বয়স হয়েছে এখন। নাইট্রোজেন, ফসফরাস, তারপরে কি? আর্সেনিক, অ্যান্টিমনি, তারপরে বিসমাথ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তারপরে কি বলো? নিচের এলিমেন্টটা কি? মস্কোভিয়াম। এমভি, মস্কোভিয়াম না এই জায়গায় নাকি খেয়াল নাই? এমসি। আচ্ছা কিছু একটা হবে, আমার মনে নাই, তোরা দেখিস বাবা, নিচের লাইনটা তো লাগে না আর কি। লাগলে আমি মুখস্থ করে ফেলতাম। অক্সিজেন, সালফার, তারপরে কি হবে? সেলেনিয়াম, টেলুরিয়াম, তারপরে কি হবে? পোলোনিয়াম। পোলোনিয়াম, হ্যাঁ, পোল্যান্ড থেকে নামটা আসছে, পোলোনিয়াম। এই দুটো এলিমেন্ট আমার মনে নাই, যা কিছু একটা হবে। আচ্ছা এইখানকার এই কপারের নিচের যে এলিমেন্ট, এটা কে বলেন তো? কপারের নিচে কে? সিলভার। কপার, সিলভার, তার নিচে কে? গোল্ড। কপার, সিলভার, গোল্ড, আবার রনজেনিয়াম আছে, আর জি আই গেস, রাইট? আর জি, রনজেনিয়াম। আচ্ছা এটা হচ্ছে মেইন ফ্রেম অফ পিরিয়ডিক টেবল, কিন্তু এর ভিতরে আরও দুইটা জিনিস আছে। সেই জিনিসটা কি? এর নিচে একটা কোলবালিশ থাকে, মনে পড়ে তোমাদের? একটা কোলবালিশ আছে এখানে, সেই কোলবালিশে এইরকম চেহারা। হ্যাঁ, ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, রাইট। ছেলেটা কে কথা বলতেছে যে? এই গরু, তোর নাম কি? রাফি। বাহ, মাশাআল্লাহ, তোমারে আল্লাহ হেদায়েত দিচ্ছে, এই জন্য আল্লাহকে অনেক শুকরিয়া, আমিন। ক্লাস করতে এসছে গরু কোথাকার। দেখো প্রথম এলিমেন্টটার নাম কি বলো? প্রথম এলিমেন্টটা এখানকার ল্যান্থানাম, ল্যান্থানাম। আর নিচেরটা কি হবে? অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনাম না কিন্তু, অ্যাক্টিনিয়াম। আচ্ছা এর লাস্ট এলিমেন্টটা কি এই সিরিজের? লুটেশিয়াম। আর এটার লাস্ট এলিমেন্ট হচ্ছে লরেন্সিয়াম, ঠিক আছে? সো এই, হ্যাঁ কেউ কিছু বললি? বলে নাই, ওকে। সো ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত এলিমেন্ট, এই পুরাটা মিলে আমরা একবারে বলি ল্যান্থানাইড সিরিজ। ওই পুরা ল্যান্থানাইড সিরিজটা, অর্থাৎ ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত সবগুলো এলিমেন্ট কিন্তু এই একটা বক্সের মধ্যে। অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলা, সবগুলো এলিমেন্টের লোকেশন কিন্তু এই যে একটা জায়গায়, অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম, LR, এই পুরোটা কিন্তু একটা মাত্র জায়গায়, ঠিক আছে? আচ্ছা সো বেসিক্যালি ওখানে দেখানো যায় না, দেখাইতে গেলে জিনিসটা অনেক লম্বা হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা এই জিনিসটাকে আলাদা করে নিয়ে এখানে লিখি, বাট আসলে এটার লোকেশনটা ওই জায়গায় আর কি। আগামী দিন দেখাবো না লং ফর্ম অফ পিরিয়ডিক টেবল অ্যাকচুয়ালি চেহারাটা কেমন, সেটা আগামী দিন দেখবো আর কি। আর এইখানকার যে এলিমেন্টটা দাঁত ফোকলা দেখা যাচ্ছে, এটা মনে রাখাটা খুবই সহজ, এই জন্য বলতেছি, এটা কাজে লাগে না যদিও। এটা হচ্ছে মনে রাখবে, এই এলিমেন্টটার সিম্বলটা বা নামটা তোমাদের নাম থেকে আসছে, ওয়াইতে কি বলো তো? ইথ্রিয়াম। হ্যাঁ, তোমরা যে ইতর প্রাণী, হ্যাঁ আমি জানি তোমরা বাংলাটা বুঝবা না, যাই হোক এটা ভালো, ইতর একটা ভালো শব্দ, সবাইকে বলবা যে আমি একটা ইতর। ভাই এটা অর্থ জানি। কি বিপদ। আচ্ছা যাই হোক, এটা ভালো শব্দ, এটা সবাইকে বলবি যে আমরা ইতর, তো আমাদের নাম থেকে নামটা আসছে ইথ্রিয়াম। আসো বন্ধুগণ, সো এইটুকু পিরিয়ডিক টেবল জানলে মোর দ্যান ইনাফ। এখন ধরো মাঝামাঝি কোনো একটা এলিমেন্টের তোমার অ্যাটমিক নাম্বার লাগবে বা কিছু একটা লাগবে, ওইটা জানার টেকনোলজি আছে, ম্যাজিক নাম্বার শিখলেই পারবা, এখন জানার দরকার নেই, দেখবো আমরা আস্তে আস্তে। সো এই পিরিয়ডিক টেবলের প্লটিংটা না থাকলে তুমি আসলে রিলেশনশিপ বাইর করতে পারবা না, সাইজের, ইলেকট্রোনেগেটিভিটির, ইলেকট্রন অ্যাফিনিটির, হোয়াট নট, মানে যে কোনো রিলেশনশিপ বাইর করতে গেলে দেখবা তোমার এই রিলেশনটা, মানে এই পিরিয়ডিক টেবলের কনসেপ্টটা মাথায় থাকা লাগবে, যে কোন এলিমেন্ট কার ডানে বামে উপরে নিচে। সো শিখে ফেলো, না হইলে একবারে 10 বার চেষ্টা করবা, হয়ে যাবে। আর এটা 10 বারও লাগে না, এই বয়সে 2-3 বার আঁকলেই হাতে হয়ে যায়। ওকে, প্লটিংয়ের জন্য 2টা পেজ কেন দিছে আল্লাহ জানে, হয়ে গেছে। আচ্ছা তারপরে এটা নিয়ে তো কথাবার্তা বলছি, পিরিয়ডিক টেবল। এখন আমাদের ব্লক ডিভিশন শেখা লাগবে, চলো শিখে আসি। সো দ্য ব্লক অফ অ্যান এলিমেন্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য সাবশেল অফ দ্য লাস্ট ইলেকট্রন অফ দ্য এলিমেন্ট। মানে এইটা বইতে ভুল লেখছে, বইতে লেখে অরবিটাল, ওই গরুরা তো অরবিটাল আর সাবশেল প্যাচ লাগায় গেলে বোঝো না, এই জন্য লেখছে অরবিটাল, বাট অ্যাকচুয়ালি কনসেপ্ট হচ্ছে সাবশেলের। কোনো একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন লিখলে তার লাস্ট ইলেকট্রনটা যে সাবশেলের মধ্যে যে ঢোকে, ওইটা মানে ওই এলিমেন্টকে বলবো ওই ব্লকের এলিমেন্ট। কেমন, ধরো আমি সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাই, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনের লাস্টে কি থাকবে বলেন তো আমাকে একটু? 3s1 2p6। এই চ্যাপ্টার পড়তে গেলে কিন্তু এরকম ইলেকট্রনিক কনফিগারেশন ধুম করে পড়া লাগবে, মানে চিন্তা করার টাইম নাই। 3s1, এই যে 3s1-এ ঢুকলো, এইখানে যে আমরা এসটাকে দেখতে পাচ্ছি, এই 1-to-1 ব্যাপার নাই, যে লাস্টে যে এসে ঢুকছে, এস সাবশেলে ঢুকছে, দ্যাটস ওয়াই আমরা বলবো যে সোডিয়াম ইজ অ্যান
এস ব্লক এলিমেন্ট। এস ব্লক। সো এটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট হবে। সোডিয়ামের লোকেশন তো বুঝতেই পারতেছো এই জায়গাটাতে। সো ডেফিনেটলি দেখেন এই যে এস ব্লক, সহজ জিনিস। এবার ধরো তোমাকে বলা হইলো তুমি একটু ক্লোরিনের কাহিনী বলো, তাহলে ক্লোরিনের কি হবে 1s2 2s2 2p6 3s2 CP5 তারপরে কি 3p5। যাদের এখনো ইলেকট্রনিক কনফিগারেশন ঠোঁটের আগায় ওঠে নাই তারা একটু প্লিজ শিখে ফেলেন, মহা বড় বিপদে পড়বেন, হতাশ হয়ে যাবেন এই চ্যাপ্টার পড়তে গেলে যে ভাই রে ভাই ইলেকট্রনিক কনফিগারেশন এত ফাস্ট পারা লাগবে। যদি ধীরে ধীরে করো ম্যাও ম্যাও করে জ্ঞান জ্ঞান করে তোমার দেখবা যে আলোচনায় নাই, তুমি আলোচনার বাইরে চলে গেছো, আলোচনার টেবিলের বাইরে ছুটকে পড়ছো, তাহলে এটা হবে হচ্ছে পি ব্লক এলিমেন্ট। সো লাস্ট একটা দেখাই, ধরো তোমাকে বলছে হচ্ছে ওই কার মাইক বেটা, এবার ধরো তোমাকে বললো আয়রনের কথা, যে আয়রনের কি অবস্থা বলো দেখি। আয়রন বলেন এর ইলেকট্রনিক কনফিগারেশনে কি হবে 3p6 হয়ে যাবে। 4s2 3p6 3d6 4s2 এখন বলো 3p তো 6 হবে, তারপরে কি 3d লিখবো নাকি 4s লিখবো কোনটা? ভাই আগে 3d লেখেন, 3d6 3d লিখবো কিন্তু ইলেকট্রন দিব না, না দিয়ে চলে যাব কোথায় 4s এ। 4s এ 2টা আর 3d তে কয়টা 6টা। সো তাহলে ওই ভদ্রলোকের লাস্ট ইলেকট্রনটা ঢুকলো কোথায় বলেন তো, ডি সাবশেলে ঢুকলো। যেহেতু তার ডি সাবশেলে ঢুকছে দ্যাটস ওয়াই উই মাস্ট কল ইট অ্যাজ এ ডি ব্লক ডি এলিমেন্ট। ব্লক। সো দেখেন আয়রনের লোকেশনটা কোথায়, আয়রনের লোকেশনটা হচ্ছে আয়রন কোবাল্ট নিকেল কপার, এই জায়গাটাতে, এই দ্যাট ইজ দ্য লোকেশন অফ আয়রন। তো আসলেই তো এটা ডি ব্লক। আবার ক্লোরিনের লোকেশন কোথায় ছিল, এই জায়গায় ছিল, সো এটা আসলেই কি পি ব্লক। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে আমরা পর্যায় সারণীটাকে মানে পিরিয়ডিক টেবিলটাকে পুরোটাকে এরকম ব্লক ডিভিশন করছি ডিপেন্ডিং আপন দ্যার ইলেকট্রনিক কনফিগারেশন। সো আশা করি আপনাদের ইমানটা আর একটু পোক্ত হয়েছে মনে হয়। কোন ইমান বলো তো? তোমরা ছোটোবেলায় শিখছিলা যে হোয়াট ইজ দ্য বেসিস অফ পিরিয়ডিক টেবল, মানে বেসড আপন হোয়াট কনসেপ্ট উই হ্যাভ ক্রিয়েটেড দ্যাট থিং, বলেন তো? electronic configuration. Yes, actually electronic configuration is the main basis of periodic table. তোমরা কি বুঝছো? Sir. ধন্যবাদ। ওকে, সো এটা গেল ব্লক ডিভিশন। এখন কাহিনী হচ্ছে তাহলে এখানে একটু লক্ষ্য করার মতো ব্যাপার, সেটা হচ্ছে যে লেফট সাইডে যে দুইটা গ্রুপ আছে এই দুইটা সবগুলো এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন করলে দেখা যায় লাস্ট ইলেকট্রন এস সাবশেলে ঢোকে, দ্যাটস ওয়াই এটাকে বলি এস, এটাকে বলি পি। খেয়াল করো তো এই বস্তুটা কেন এস এর মধ্যে পড়ছে, কালারটা দেখো এস এর মতো না, হিলিয়ামের, কেন বুঝছো? ওর ইলেকট্রনিক কনফিগারেশন দেখো তো 1s2, সো তার মানে ওটা কিন্তু এস ব্লকের এলিমেন্ট। এখন এই কারণে দেখবা অনেক ক্ষেত্রে অনেক বিশেষ করে ইংলিশ মিডিয়ামের বইতে অনেক সময় দেখবা যে এই জায়গাটাতে তোমার কাকে বসানো থাকে জানো, এই জায়গাটাতে বসানো থাকে হচ্ছে হিলিয়ামকে। এটা ভুল না, কারণ হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন তুমি গ্রুপ 2 এর সাথে মিলাই দেখো তাও কিন্তু মেলে। ওর কত লাস্টে 1s2 না, এদেরও তো ns2, বুঝছেন কি আপনারা আমার কথা? সো ওইটা লিখলে ব্লক ডিভিশনটা আরও ভালো বোঝা যায় যে এই ব্লকটা আসলে এই মানে এই বাক্সটা আসলে এই জায়গাটাতে আর কি। সো ব্লক ডিভিশন শিখলাম। এখন আমরা চলে যাচ্ছি এই কিছু ঘোড়ার ডিমের মুখস্থ জিনিস দেখাবো, এগুলো আমার আলোচনার কিছু নাই, এগুলো বই থেকে নেওয়া বুলশিট। সো অ্যাকচুয়ালি উই আর নট টেকিং এনি রেসপন্সিবিলিটি ফর দিস ডেটা। কোনো একটা বইতে পাইছি, আমাদের টাইপিস্টে দিছি, সে টাইপ করে দিছে, এটারে লিখে দেই বুলশিট অফ বুক। মানে তোমরা একটু নিজেরা বই থেকে দেখে নিবা যে অ্যাকচুয়ালি কোথায় কয়টা এলিমেন্ট থাকে না থাকে। এটা আসলেই পড়ানোর মতো কোনো মানে মেরিটেড টপিক না, এটা নিয়ে কেন আমি আলোচনা করব। বুলশিট অফ বুক বইতে পরীক্ষায় মাঝে মধ্যে আসে, একটু দেখে নিও নিজেরা, ঠিক আছে? যেমন ধরো এখানে একটা গাজাঘুরি কথা লেখা আছে বইতে, সেটা একটু বলে দিই। নাম্বার অফ গ্রুপস ইন এফ ব্লক, ধরেন এস ব্লকে গ্রুপ কয়টা, এখানে এস ব্লকে গ্রুপ হচ্ছে 2টা, পি ব্লকে কয়টা একটু বলেন তো, 1 2 3 4 5 6, 6টা, তাই না? এখন যদি বলি ডি ব্লকে গ্রুপ কয়টা, সেটাও তোমাদের জানার কথা, কয়টা বলেন তো? 10টা না? 3 4 5 6 7 8 9 10, 10টা। কেমন হচ্ছে 10টা? টোটালি 18টা গ্রুপ, তো এইদিকে ওইদিকে মিলে তো 8টা, তাহলে মাঝখানে হবে 10টা। এখন এফ ব্লকের গ্রুপ কয়টা বলো তো, কাউন্ট করো। এফ ব্লকের গ্রুপ কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা গ্রুপ। আচ্ছা তোমরা কি এটা না এখানে আসলে গ্রুপ মানে একটা গ্রুপ, বাট তোমাদের বই কিতাবে দেখো তো কি লেখা, 14টা গ্রুপ। ফানি থিং এর মানে শেষ নাই। আসলে ঘটনা হচ্ছে এখানে একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা হচ্ছে কি, অ্যাপারেন্টলি ইট উইল সিম লাইক এস ব্লকের 2টা গ্রুপ। আমি একটু লিখতেছি, তোমরা একটু খেয়াল করো তো দেখি কে কে আবিষ্কার করতে পারো, আমার ভবিষ্যৎ বিজ্ঞানীরা কারা। পি ব্লকে কয়টা গ্রুপ?
6টা গ্রুপ আপনারা লক্ষ্য করতেছেন, একটা ম্যাজিক হয়েছে এখানে, এখনো টের পাও নাই। ডি ব্লকের এস অরবিটাল ও এস সাবশেলে যতগুলো ইলেকট্রন হয় ততগুলো হ্যাঁ হ্যাঁ, ওই সাবশেলে যে কটা ইলেকট্রন ধরে এটা আসলে সেই নাম্বারটা 2, 6, 10, 14। সো এই ভাবে ভাবে লিখে পালাইছে এস সাবশেলে, সরি এফ ব্লকে তাহলে 14টা গ্রুপ আছে। এটা তো এইভাবে ভাবাই যাবে না, ওটা ভাবা যাবে যদি এবং কেবল যদি তুমি লং ফর্ম অফ পিরিয়ডিক টেবল লেখো। এখন লং ফর্ম অফ পিরিয়ডিক টেবল আমাদের বইতে কোথাও নাই, তো তোমরা লং ফর্ম দেখো নাই তো, দেখছো? আমি তোমাদের একটু দেখাই, আগামী দিন দেখাইতাম, তা আজকে তাও কথায় কথায় চলে আসলো তাই বলতেছি। আচ্ছা এইখানেই দেখাই আর কি, না এইখানে এইটা থেকে দেখাই। কি থেকে দেখাবো? এটা থেকে দেখাই। দাঁড়াও, এটা একটা স্লাইড কপি করে রাখি, এটা তো কাজে লাগবে একটু পরে। আসলে হয় কি শুনবা, দাঁড়াও আমাকে একটু সময় দিতে হবে আর কি। হ্যাঁ দেন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পিরিয়ডিক টেবলের লং ফর্ম বলে এটাকে। এরকম দেখছো কোনোদিন? আমাদের বইতে আছে? এভাবে যদি হয় তাহলে তো ভাইয়া গ্রুপ মিলবে না। সব মিলবে, এটার আবার আলাদা একটা হিসাব আছে, এই হিসাব তো আমাদের বইতে শেখানো হয় না। এটা পিরিয়ডিক টেবলের লং ফর্ম, অ্যাকচুয়াল লং ফর্ম, গুগল সার্চ করলেও পাওয়া যায়, দেখাবো না। সো এখন ঘটনা হচ্ছে যে এইভাবে আমরা ভাবি না বলে, আমরা এইভাবে পড়ি না বলে, আমাদের যখন বলে যে এফ ব্লকের গ্রুপ নাম্বার 14, এটা টোটালি ভুল হয়ে যায়। আমরা কিভাবে শিখি? এই যে ল্যান্থানাইড সিরিজের পুরোটা, ল্যান্থানাইড সিরিজের পুরোটার লোকেশন কোথায় আমরা শিখবো? আমরা শিখি হচ্ছে এই জায়গায়। তাহলে ও তো যে গ্রুপে আছে 14টা এলিমেন্টই কিন্তু একই গ্রুপেই আছে, আবার এই নিচের যে এলিমেন্টগুলা এই সবগুলো আবার এই জায়গায় আছে। তাহলে এইটা তো ভুল আইডিয়া হয়ে গেল, মানে মিসম্যাচ হয়ে গেল, বুঝছেন কি আমার কথা? আচ্ছা এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা পরে মানে আগামী দিন যখন আলোচনা করব তখন দেখবো আর কি, সমস্যা নাই। ওকে সো চলো এইটা আমরা মুছে দিই তাহলে এই টেবিলটা, মানে এই পেজটা। ওকে সো হোয়াট এভার দ্যাট ইজ ব্রো, আই এম নট টেকিং রেসপন্সিবিলিটি ফর এনিথিং রিটেন ইন দিস স্লাইড। মানে এটা তোমরা বই থেকে পড়ে নিবা কোন গ্রুপে, বাট এগুলো পরীক্ষা আসে এমসিকিউতে, দ্যাটস আমি একটু দেখাইছি। এটা নিয়ে বগর বগর করে অযথা স্টুপিড মার্কা টাইম নষ্ট করার আমার টাইম নেই। ওকে সো এরপরে আসো রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট কাকে বলে। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট তো সহজ কথা, ধরো তোমাদের মধ্যে তোমাদের সবগুলোকে আমি একলগে বিয়ে দিয়ে দিব, কারণ কেউ পড়াশোনা করো না, লাইভে তো থাকোই না। সো তোমাদের বিয়ে শাদী দেওয়ার সময় আমার কাছে তো দাওয়াত আসছে, বাসা থেকে তোমাদের কার্ড পাঠাইছে না যে সারা আসেন। এখন আমার তো যাওয়ার টাইম নেই, কিন্তু আমার কিছু পোলাপাইন আছে যেগুলো আমাকে রিপ্রেজেন্ট করতে পারে, অর্থাৎ তারা একটু কেমিস্ট্রিতে ভালো, তারা আবার আমার মতো একটু কামলাও খাটাখাটি করতে পারে, হ্যাঁ গায়ে গতরে পরিশ্রম করতে পারে, হ্যাঁ একটু মানুষ ভালো। সো এই কয়টা পোলাপাইনরে আমি বলবো রিপ্রেজেন্ট করে আমাকে। সো দোজ উইল বি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস অফ মি। সো একইভাবে পিরিয়ডিক টেবলের কতগুলো ফর্মুলা আছে, কতগুলো সিকোয়েন্স আছে, কতগুলো হারমোনি আছে, সেইগুলোকে রিপ্রেজেন্ট করে যে এলিমেন্টগুলো একসাথে, মানে যে এলিমেন্টগুলো তাদেরকে একসাথে বসাইলে যে চেহারাটা হয় তাকে আমরা বলি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। সো তোমাদের কি মনে হয় কোন কোন ব্লকের এলিমেন্ট সুন্দর করে পিরিয়ডিক টেবলের হারমোনি বা রিদম মেনে চলে? কি মনে হয় ভদ্রলোক কারা? হ্যাঁ বেসিক্যালি এস ব্লক আর পি ব্লক। গ্যাঞ্জাইম্মা হইতেছে এই ডি আর আরও বড় ফাজিল হইতেছে এই এফ। সো এই ডি আর এফটাকে যদি আমি ক্রপ আউট করি, জাস্ট কেটে ফেলে দিই, তাহলে এইটাকে যদি ওর সাথে কানেক্ট করে দিই, তোমরা কি টের পাচ্ছ যে দিস পয়েন্ট উইল বি মার্জিং উইথ দিস পয়েন্ট, এক্স্যাক্টলি টাচ করে লেগে যাবে। তোমরা বোঝো নাই? বুঝছি ভাইয়া। বুঝতে পারছি। তোমরা যদি না বোঝো তাহলে তোমাদের জন্য তোমাদের শেতাব ভাই দেখানোর একটা টেকনোলজি বানিয়ে দিয়েছে, এই যে এটা, লুক অ্যাট দিস থিং। জিনিসটা দেখতে আসলে এরকম হবে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, হ্যাঁ দেখতে পারার কথা। সো হাইড্রোজেন উইল বি হিয়ার অ্যাট দ্য টপ, হিলিয়াম উইল বি দেয়ার। এই যে দেখো এইখানে একটা গ্যাপও আছে, দেখতে পাচ্ছ কিনা, এটা ছোট করে গ্যাপ দিছে কিন্তু। এই দুইটা হচ্ছে এস ব্লক, ওই পুরোটা হচ্ছে পি ব্লক, এবং জিনিসটা খুবই সুন্দর, ভয়াবহ সুন্দর। সিকোয়েন্সগুলো লেফট টু রাইট যাও, খুব সুন্দর মিলে যাবে। মাঝখানে ডি ব্লক একটা গ্যাঞ্জাম, আর একটু আগে তোমাদের যে লং ফর্ম দেখাইছি ওটা থেকে তুমি বুঝতেছো আরও বড় গ্যাঞ্জাম পারবে, মানে হিসাব নিকাশ অনেক বেশি এলোমেলো হবে আর কি। সো যাই হোক, এটাকে বলি আমরা রিপ্রেজেন্টেটিভ পার্ট। সো রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলতে কি বোঝায়? সহজ কথা ভাই, এস আর পি ব্লকের এলিমেন্ট, এই দুইটা জিনিসকে একসাথে আমরা বলি হচ্ছে
রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পিরিয়ডিক টেবল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস অফ দ্য পিরিয়ডিক টেবল, এটা বলার কিছু নাই। আর রিপ্রেজেন্টেটিভ পার্টের একটা মজার ব্যাপার আছে আর কি, সেটা একটু বলে দেই। একটু পরে দেখবা এদেরকে আমরা এ সাবগ্রুপ বলে ডাকি। ডিআরএফকে বলি হচ্ছে আমরা বি সাবগ্রুপ, আর এস আর পি ব্লকদেরকে বলি হচ্ছে আমরা এ সাবগ্রুপ। এটা একটু বলে দেই যে এটাকে বলা হচ্ছে এ সাবগ্রুপ। সাবগ্রুপ মানে বুঝছো তো, যতগুলো গ্রুপ আছে তাদেরকে দুইটা ক্লাসে ভাগ করছে, একটা হচ্ছে এ টাইপের গ্রুপ আর একটা হচ্ছে বি টাইপের গ্রুপ। সো এ সাবগ্রুপ যেহেতু এদের ক্ষেত্রে একটা মজার টেকনোলজি আছে, আমি ইংরেজিতে লিখতে পারবো না, আমি বাংলায় লিখে দিই, তুমি বুঝে নিও। সেটা হচ্ছে মানে এটা তো আর পরীক্ষার কোথাও লেখা লাগবে না, জাস্ট তোমার জানা লাগবে। সেটা হচ্ছে মনে রাখবা, যত এ গ্রুপের এলিমেন্ট বানান কি ELEMENT, হ্যাঁ, তার বা তাদের ইংরেজি একটু লিখি, হ্যাঁ, একটু ইংরেজি না লিখলে মানুষ খারাপ বলবে না, ইংলিশ ভার্সনের ক্লাস। আচ্ছা, যত এ গ্রুপের এলিমেন্ট তার লাস্ট শেলে, দেখছো আমি কিন্তু ইংরেজিতে পড়াচ্ছি, হ্যাঁ, তার লাস্ট শেলে ততগুলো ইলেকট্রন থাকে। এই যে দেখো ইংরেজি আছে কিন্তু মাঝখানে। এটা হচ্ছে নিয়ম। সো এটা আমি কিভাবে কি হয় আমি একটু পরে দেখাচ্ছি, আগে জাস্ট জেনে রাখি। যত এ সাবগ্রুপের এলিমেন্ট তাদের লাস্টের শেলে ততগুলো ইলেকট্রন থাকবে, উইদাউট এনি কাইন্ড অফ আঙ্গুল গোনা, উইদাউট এনি কাইন্ড অফ ইলেকট্রনিক কনফিগারেশন লেখা তুমি বলতে পারবা যে এই এলিমেন্টের লাস্টে এতগুলো ইলেকট্রন আছে। আমাকে তুমি খালি জিজ্ঞাসা করো, ধরো সেলেনিয়াম, আমি জানি 6টা ইলেকট্রন আছে, বাড়ি যা, কারণ আমি জানি হচ্ছে 6 এলিমেন্ট, এইখানে 6A মানে লাস্টে 6টা ইলেকট্রন। দেখাবো না আস্তে আস্তে। সো এইতে গিয়ে আসলাম, এই যে দেখো পিরিয়ডিক রিপ্রেজেন্টেটিভ পার্টটা দেখতে এইরকম আর কি। এই দুইটা পার্ট, এই যে চান্দু দুইটা কি দিয়ে আঁকি, এই চান্দু দুইটা হচ্ছে আমাদের এস ব্লক, আর এই পাশের চান্দুটা হইতেছে আমাদের পি ব্লক। টুগেদার উই কল দেম অ্যাজ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। এবং এই চেহারাটা চিনে রাখো, এটা দিয়ে আমাদের অনেক কাজে লাগবে পরে, মানে বইয়ের অনুযায়ী কাজে লাগবে না, বাট আমি কিছু এক্সট্রা কোশ্চেন দেখাবো, সেগুলো সলভ করতে গেলে রিপ্রেজেন্টেটিভ পার্টটা নিয়ে চিন্তা করা লাগে আর কি। তারপরে চলেন নেম অফ দ্য গ্রুপস অফ পিরিয়ডস। এটা করার আগে আমি একটু কঠিন কাজটা তোমাদেরকে করায় আসি আর কি, হ্যাঁ। সেটা হচ্ছে গ্রুপগুলোর নাম্বারিংটা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের বইতে 9-10-এ যে ঘোড়ার ডিমটা তোমরা শিখছিলে, সেই ঘোড়ার ডিমটা কী বলো তো, এটা কত নাম্বার গ্রুপ, এটাকে কি বলে জানো? 1 নাম্বার গ্রুপ। এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, 5, 6, 7 করে 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 কত 18 নাম্বার গ্রুপ। এটা শিখেছিল না তোমাদের? এই বুলশিটটা মাথা থেকে ঝেড়ে ফেলো, এই বুলশিটটা পিওরলি মাথা থেকে ঝেড়ে ফেলো। এইটার জায়গায় একটা কঠিন জিনিস শিখাবো এখন তোমাদেরকে। যারা আমার কাছে ক্লাস 9-10-এ পড়ে ওদেরকে আমি ছোটোবেলা থেকেই শিখাই, অভ্যাস হয়ে যায়, সহজ হয়ে যায়। তোমাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন আমি সলভ করাবো, তখন দেখবা এখন আমি যে কঠিন সিস্টেমটা শিখাবো ওটা শিখতে কষ্ট, বাট শিখে ফেলতে পারলে না অনেক কিছু তো অনেক সহজ হয়ে যায়, মানে গোটা রসায়নটা তোমার কাছে আনলকড হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু ওইটা না শিখলে তুমি অনেক জায়গায় পারবা না। ইনফ্যাক্ট বিভিন্ন ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন দেখালে দেখবা ওই জিনিসটাই লাগে, এই 1 থেকে 18 ওই ঘোড়ার ডিমটা লাগে না, কারণ এটা সবাই পারে। ইনফ্যাক্ট তোমাদের আরও একটা স্টোরি বলি, এই যে আমি এখন যে সিস্টেমটা দেখাবো এবি সিস্টেম, এ সাবগ্রুপ বি সাবগ্রুপ, ওইটা কার ডিজাইন করা জানো, কার আমলে বলো তো? আপনার সময়। মেন্ডেলিভ কি আমার সময়কার লোক? বাহ, ও ওই লোকটারও তো আমার মতোই দাড়ি ছিল, তারও তো চেহারা আমার মতোই পাগল পাগল। হ্যাঁ, মেন্ডেলিভ আমার বন্ধু ছিল, গাধা। ওটা মেন্ডেলিভের নিজের হাতে করে রেখে যাওয়া জিনিস। ওটা মনে হয় ডি সাবশেল আবিষ্কার হওয়ার আগে হচ্ছে বের হয়েছিল এবি। কে ডি সাবশেল? ডি সাবশেল আবিষ্কারের আগে হয়েছিল। কেন জিজ্ঞাসা করতেছিস, মানে এটার সাথে রিলেশনটা কি? ডি সাবশেল এস আর পি কে ইউজ করে এ আর বি সাবগ্রুপ বানাইছে। ওরে আল্লাহ, ব্যাপারটা না না না, নট লাইক দ্যাট, ওইরকম কিছু না। যাই হোক, ওইটা ভুল বুঝছিস আমার কথা। এই জিনিসটা আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মেন্ডেলিভের করা। আর 1 থেকে 18 কে করছিল জানো? বোরের ডিজাইন ছিল ওইটা। মানে বোর পর্যায় সারণী পিরিয়ডিক টেবলের ডিজাইন চেঞ্জ করে নাই, বাট সে এই নেমিংটাকে চেঞ্জ করছিল। বলছিল যে ভাই এত কষ্ট করে এটা আমি 3B কইতে পারবো না, এটা 3 নাম্বার গ্রুপ, 4, 5, 6, 7 করে এখানে 18 চলে যাবে। এইটা তার জন্য ওকে ছিল, আমাদের জন্য ওকে না। বিকজ অফ হোয়াট ইউ নো, কাহিনীটা হচ্ছে সে তো একজন ফিজিসিস্ট ছিল, তার জাস্ট জানা দরকার যে ভাই ওই এলিমেন্টটা এই জায়গায় আছে, তার ডাইনে বামে উপরে নিচে কেটা, আর তো কি কোনো কাজ নাই। কিন্তু আমার তো কেমিক্যাল রিয়াকশন লেখা লাগবে, আমার তো কেমিক্যাল বন্ড চিন্তা করা লাগবে, তার জন্য আমার আরও কিছু ইনফরমেশন দরকার হয়, যে জিনিসটা তুমি 1 থেকে 18 দিয়ে শিখলে
তোমার মজাটা হইতেছে না, তুমি বারবার স্টুপিডের মতো ইলেকট্রনিক কনফিগারেশন করতে বসবা, তোমার সময় লাগবে অনেক বেশি, ঠিক আছে? সো যাই হোক, চলেন এখন আমরা একটু ওই সিস্টেমটা শিখে ফেলি। আমাদের আমলে যেটা শিখাইতো সেটা তোমাদের এখনও পরীক্ষা কিন্তু কাজে লাগবে। আবারও বলতেছি, অ্যাডমিশন টেস্টের সময় তোমার কেউ শিখাই দিবে না, এই কিনা অ্যাডমিশন টেস্টের সময় কেউ তোমাকে শিখাই দিবে না। তখন এই যে বড় বড় কোচিংয়ে যাবো, অনেক মানে বাপ মার টাকা পয়সা সব খরচ করে, ওইখানে যেয়ে বলবে ও তোমরা এটা শেখোনি, এটা তো বাচ্চাদের জিনিস। হ্যাঁ, এটা বাচ্চাদের জিনিস, কিন্তু যাই দেখবা এই জিনিসগুলো সে নিজেও যেখানে একাডেমিক পড়িয়েছে সেখানে সে দেখায় নাই, বুঝো নাই? ভাব মারার দরকার তাই ভাব মারে। আচ্ছা, সো এই যে লাইনটা আমি কেবল টানলাম, এই লাইনটার একটা নাম দিছিলাম, বলেন তো এই লাইনটার নাম কি? বেস লাইন। বেজ লাইন। এই বেজ লাইনের উপরে যাদের মাথা উকি দিয়ে আছে, পিপিং টম, তাদেরকে আমরা বলবো হচ্ছে এ টাইপের গ্রুপ। আর যারা এই বেজ লাইন বরাবর আছে তাদেরকে আমরা বলবো বি টাইপের গ্রুপ। তাহলে এবার আমাকে একটু বলেন এই ভদ্রলোকের নাম কি হবে? A1 A1 বলতে এটাকে আমরা বলবো 1A এবং এই 1-2টা লিখতে হবে রোমান নাম্বার। এইটা ছিল মেন্ডেলিভের আমলের সিস্টেম। এ বলার কারণ আমি বুঝবো যে হচ্ছে বেজ লাইনের উপরে ওর মাথা চলে গেছে, আর 1 বলার মানে প্রথমটা, একেবারে প্রথম কলামটা আর কি। তাহলে পাশেরটার নাম কি হবে আপনারা একটু ভেবে বলেন তো। এটার নাম 2A এইটা বলা লাগবে 2A। তাহলে এইটা কি বলা লাগবে? 3A এইটা তো 3 বলা লাগবে শিওর, এইটা বুঝছি। 1-2 এর পরে তো 3 আসে, কিন্তু প্রবলেম হচ্ছে এটাকে 3A বলা যাবে না ভাই, এটাকে বলা বেস লাগবে লাইন 3B। বুঝছিস কি আমার কথা? যদি বেজ লাইন বরাবর থাকে তাকে বলবো বি, যদি বেজ লাইনের উপরে মাথা উঠে যায় তাহলে তাকে বলবো হচ্ছে এ। কেউ বোঝে না আমার কথা? বুঝেছি ভাই। জাস্ট কন্টিনিউটি মেনটেন করতে হবে। 1-2 এর পরে তো 3 আসে। তাহলে বলেন তো পাশেরটা কি হবে? পাশের এই গ্রুপটা টাইটেনিয়ামের 4B 4B। তাহলে এটাকে কি বলবো? 5B 5B 6B, এটা 7B। 7B এটা কি বলা লাগবে? 8B একটু দাঁড়াও বন্ধু, তোমাদের কথা শতভাগ সত্য, এটাকে 8B বলা উচিত, কিন্তু এখানে বিশেষ কিছু কারণে এইখানে পাশাপাশি যে 3টা কলাম আছে, এই 3টা কলাম মিলে একটা মাত্র গ্রুপ ডিক্লেয়ার করা হয়েছিল সেই সময়। এখনও ঠিক আছে, এখনও আইডিয়াটা ঠিক আছে, আইডিয়াটা তোমাদের কাছে পুরোপুরি শেয়ার করতে পারতেছি না, বাট বিশেষ একটা কারণে এই 3টা কলামকে মিলে একটা গ্রুপ ডিক্লেয়ার করা লাগবে, এবং সেই গ্রুপটার নাম তাহলে কী হবে বলুন তো, বলো। 8B এইটাকে আমরা বলবো হচ্ছে 8B। এখন এইটাকে তুমি 8B না বলে তুমি চাইলে এটাকে শুধুমাত্র 8ও বলতে পারো, একটু পরেই টের পাবা যে তাতে কোনো সমস্যা নাই। কেন? মানে আমরা তো সবার নামের সাথে এ বা বি বলতেছি, ওখানে বি না বললেও কেন সমস্যা নাই, এটা একটু পরে টের পাবা আর কি। সো যাই হোক, মোট কথা এটাকে হয় আমরা বলবো 8B অথবা 8, এবং এক্সেপশনাল একটা জায়গা, এখানে 3টা কলাম মিলে একটা গ্রুপ। এক্সেপশনালের কিছু না, এটাও একটা মজার ম্যাজিক, বাট জাস্ট আপাতত বলতে পারতেছি না। আচ্ছা, ছোটো একটা ব্যাপার বলি আর কি, তোমরা একটু আমাকে বলো তো এলিমেন্টগুলোর বিহেভিয়ার বা ক্যারেক্টার ম্যাচ করে কোথায়? একই গ্রুপে নাকি একই পিরিয়ডে? বলেন। একই গ্রুপে গ্রুপে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, তোমরা কি জানো ডিপেন্ডিং আপন ম্যাগনেটিজম দুনিয়া যত এলিমেন্ট আছে বা যত ম্যাটেরিয়াল আছে ইনফ্যাক্ট তাদেরকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। ডিপেন্ডিং আপন ম্যাগনেটিক properties materials are divided into 3 classes. কি বলেন? এক নাম্বার কি? প্যারাম্যাগনেটিক, ওহ, ডায়াম্যাগনেটিক। তোরা সব এরকম মাথায় ডিস্টার্ব কেন এলোমেলো বলিস? আমার গুছায় লেখা বুঝোস না? হয় তুই বেশি ম্যাগনেটিজম থেকে ধীরে ধীরে কমের দিকে যাবি, অথবা কম থেকে বেশির দিকে। মাঝ পথে কেন শুরু করো? তুই তো আওলায় যাবি রে বাবা। আচ্ছা, আমি একটু লিখে দেই। প্রথমটা মনে রাখবো হচ্ছে ফেরোম্যাগনেটিক। ম্যাগনেটিক বানান কি? ম্যাগনেটিক হইছে। 2 নাম্বারটা হচ্ছে কি জানেন? প্যারাম্যাগনেটিক। এই যে এইটা দিয়ে আপনি শুরু করছিলেন কেন আব্বা? প্যারা তো মাঝামাঝি থাকবে, মাঝামাঝি। আচ্ছা, 3 নাম্বারটা কি বলো তো? ডায়াম্যাগনেটিক। এখন এটা নিয়ে আমার গালি দিও না, ফিজিক্সের বইতে তোমাদের আরেকটু ডিটেল লেখা আছে, তখন দেখবা যে আসলে ম্যাগনেটিজমের উপর ভিত্তি করে 3 প্রকার না, আসলে আরও কাহিনী আছে। এটা আমাদের কেমিস্ট্রি বইতে বলে না বলে আমিও বলতেছি না, বাট আসলে এর বাইরেও আছে। একটু দেখে নিও, ফিজিক্সে দেখাবে তোমাদের, টেনশনের কিছু নাই। সো এখন কথা হচ্ছে, এই 3টা টাইপের মধ্যে সবচেয়ে বেশি ম্যাগনেটিক প্রপার্টি শো করে কারা? ফেরো, প্যারা নাকি ডায়া? বলেন। ফেরোম্যাগনেটিক যারা। ফেরো যারা, মানে সহজ হিসাব, ফেরো শব্দটা আসছে কোত্থেকে বলে মনে হয়? হোয়াট ইজ দ্য অরিজিন? ফেরাস। আয়রন। ফেরাস বা ফেরাম,
আয়রন থেকে আসছে, তো আয়রনের ম্যাগনেটিজম সবচেয়ে বেশি, ওইখান থেকে মনে রাখা যায় এটা সবচেয়ে বেশি, তাই এটার 1 নাম্বার বলে। প্যারা একটু কম, ডায়া একেবারে বলদ, এর মধ্যে কোনো ম্যাগনেটিজম থাকে না, যেমন ধরো কাঠ, কাঁচ, রাবার, এই টাইপের জিনিস হচ্ছে ডায়াম্যাগনেটিক। সো কথা হচ্ছে দুনিয়ায় ফেরোম্যাগনেটিক পদার্থ কারা কারা জানো? সহজ একটা তালিকা আছে যে ফেরোম্যাগনেটিক এলিমেন্ট কারা, জাস্ট এলিমেন্টের মধ্যে বলো তো, 3টা মৌল, 3টা এলিমেন্ট, কে পারবেন আয়রন, বলেন? কোবাল্ট, নিকেল। আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল। এটাকে আমরা মনে রাখার জন্য ছোটবেলায় শিখছি ফেকনি, ফেকনি। আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল। তোরা কি টের পাচ্ছিস যে ওই 3টা এলিমেন্ট কেমনে সুন্দর পাশাপাশি আছে? তো এদেরকে আমি আলাদা গ্রুপ ডিক্লেয়ার করবো কেন? রাদার দে আর সাপোজ টু বি কল্ড ইন দ্য সেম গ্রুপ। মানে একই গ্রুপে তো ক্যারেক্টারিস্টিক্স একই রকম হয়। দুনিয়ার কোনো এলিমেন্ট ফেরোম্যাগনেটিক না, একমাত্র এই 3টা এলিমেন্ট ফেরোম্যাগনেটিক। আমি 3টাটা যদি 3টা গ্রুপে বসাইতাম, দ্যাট উড রাদার সিম ফানি। এরা কেউ বোঝে না আমার কোনো কথা। বুঝছি ভাইয়া। বুঝেছি। আচ্ছা, সো যাই হোক, এটা হচ্ছে 8B। তাহলে এবার বলেন আমাকে, আর এর আরও কারণ আছে, আমি এখন বলতে পারতেছি না, এখন কি আমি ওই আলোচনায় আসি নাকি? বলো তাহলে কপারের গ্রুপটাকে আমরা কি নামে ডাকবো? 9B? 1B। এই বেটা 8-এর পরে কি? 9 হয় কিন্তু 1 হবে এখানে। কেন? শিখতে দেখাইছিল না, এটা একটা টেলরিক স্ক্রু ছিল। কেন হবে? আনসার হচ্ছে শিখতে দেখাইছিলেন। এই ফোলাটা ধর জীবনে বড় একজন বিজ্ঞানী টিজ্ঞানী হয়েছে, কিছু একটা হয়েছে, চাকরি বাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছে, কেন এরকম হয়? আরিফ ভাই শিখতে দেখাইছিল। এটা না কি সিরিজ অশিক্ষিত! পিরিয়ডিক টেবিলটা টেলরিক হুম। স্ক্রু এর মতো। হ্যাঁ, আচ্ছা আমি বলি, আসলে এখানে 1B দেওয়ার অনেক কারণ আছে, আপাতত জাস্ট শুনে রাখো 1B দেয়, কেন দেয় পরে বলতেছি। বি হবে এটা বুঝছো তো, এটা তো সবাই বুঝছো, বি হবে। এখন 1B কেন, তার একটা মজার কারণ হচ্ছে, শোনো, 8 নাম্বারটা, দ্য নাম্বার 8 ইজ ভেরি মাচ লাকি ফর কেমিস্ট্রি, ডু ইউ নো দ্যাট? ভাইয়া ওই অক্টেট রুলের জন্য। শুধু অক্টেট রুলের জন্য না, আরও অনেক জায়গায় যায় দেখবি 8-এর কি যেন একটা ম্যাজিক আছে। ওই ম্যাজিকটা মেনটেন করার জন্য দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট আইডিয়া অফ মেন্ডেলিভ যে লেটস নট ব্রেক দ্যাট চেইন, আমরা ওই লিমিটটা ক্রস না করি ভালো হবে। হ্যাঁ, 8-এর পরে তাহলে কি আসবে? আবার লেটস স্টার্ট রোলিং ফ্রম দ্য 1, সো 1B। তাহলে বলেন তো পাশেরটা কি হওয়া উচিত? 2B। 2B। ওকে, সো 2B অর নট 2B, লেটস গো অ্যাহেড। বলো এইটা এই গ্রুপটার নাম্বার কত হওয়া উচিত? 3A। 3A। 3 কি? 3A এ হবে। 3 কেন বললে? আনসার হওয়া উচিত তোমার, ভাই নাম্বারের কন্টিনিউটি মেনটেন করতেছি। এ কেন বললে? আরে ভাই বেজ লাইনের উপরে তা কি বলবো? সহজ জিনিস, একেবারে লজিক্যালি সব কিছু বলা আছে। তাহলে পাশেরটা কি হবে বলেন তো? এটা হবে হচ্ছে 4A, এটা হবে হচ্ছে 5A, এটা কি হবে 6A, এটা হবে হচ্ছে 7A, তাহলে এটা কি হবে বলেন? 8A। এখন এইটাকে না 8-এ না বলে আরও ভালো হয় যদি আমরা এটাকে 0 গ্রুপ বলি। তুমি 8-এ বললেও ভুল না, অন্যায় কিছু না, বাট এটাকে 0 গ্রুপ বলাটা বেশি ভালো। আমাদের দেশে নর্মালি এই ইউরোপিয়ান সিস্টেমটা ফলো করা হয় আর কি। সো তুমি যেহেতু এটাকে 8-এ বলতেছো না, তাহলে বুঝতেছো কি এখানে যতগুলো নাম্বার আছে সবগুলোর এ আছে, বি আছে, একটা নাম্বারের এ নাই। কোন নাম্বারটার বলেন তো? 8-এর কোনো এ নাই। দ্যাটস দ্য রিজন ওয়াই এখানে 8B না বলে তুমি যদি শুধুমাত্র 8 বলো তাতেও কেউ আপত্তি করে না, বুঝা না 8 মানে 8B বুঝাচ্ছে, বোঝা না? বুঝছি ভাইয়া। মজা, অস্থির মজা। ওইখানেও চাই দেখো, এ টাইপের গ্রুপের মধ্যেও 8টা আমরা পাইছি পার্ট, মানে 8টা জিনিস পাইছি। বি টাইপের গ্রুপের মধ্যেও যদি আমরা এখানে 8-এ আটকায় দিই, বুঝছো আমি কি বলছি? বুঝছি ভাইয়া। এই তো জি মজা। ভাইয়া। এই সেমরিটা খুবই প্যারা দিতে পারে, ভয়াবহ। আসো, এখন ঘটনা হইতেছে, কি কইতেছিলাম ভুলে গেছি। ভাইয়া বল বাবা। ওটাকে 0 কেন লেখা? এইটা একটা তো মজার প্রশ্ন বাহ। একটু লক্ষ্য করে দেখো, আসলে এই যে এ টাইপের যে গ্রুপগুলা, এইগুলাকে আমরা একসাথে কি বলছিলাম একটু তাকায় দেখেন তো। এ টাইপের গ্রুপগুলাকে একসাথে কি বলছিলাম? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। এই রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টসের একটা মজার কথা এখন বলে দেওয়া যায়। একটু আগে শিখছিলা যত এ গ্রুপের এলিমেন্ট তাদের সবার লাস্টের শেলে ততগুলো ইলেকট্রন থাকবে বলছিলাম না? সাইয়া দেখো তো মেলে কিনা সবার হিসাব। আপনি কোনো ইলেকট্রনিক কনফিগারেশন ছাড়াই চোখ বন্ধ করে একটু বলেন তো 3 এর যে এলিমেন্টগুলো এদের সবার লাস্টের শেলে হিসাব করে দেখো 3টা করে ইলেকট্রন আছে। যদি 6 এতে যাও
6-এ এদের সবার লাস্ট শেলে দেখো 6টা করে ইলেকট্রন আছে। একটু নিজে দুই একটা মনে মনে দুই একটা মিলায় দেখো। একমত নাকি দ্বিমত বলেন? জি ভাইয়া একমত। ওকে, তাহলে এবার আরেকটা মজার কাহিনী শোনো, মানে এটা আসলে বলতে চাই না আমি, তাও বলতেছি আর কি। সেটা হচ্ছে যত এ গ্রুপের এলিমেন্ট, আমি না একটা রাফ আইডিয়া দিতে পারি তাদের সবার ভ্যালেন্সিও তত হবে। বুঝিস না এখনো? কেন বলতেছি কারণটা বোঝ। লাস্টের শেলে যতগুলো ইলেকট্রন আসলে ওইটাই নর্মালি যোজনী হয়। কেমন? ওর লাস্টের শেলে যদি একটা ইলেকট্রন থাকে এদের, তার মানে ওরা ওই একটা ইলেকট্রন ডোনেট করে বন্ডিংয়ে পার্টিসিপেট করে, ওদের ভ্যালেন্সি তো 1 হবে। এদের লাস্টের শেলে দুইটা ইলেকট্রন মানে দুইটা ইলেকট্রন ডোনেট করে বন্ডিংয়ে পার্টিসিপেট করবে, ভ্যালেন্সি 2 হবে। এদের লাস্টের শেলে 3টা থাকবে, 3টা ছেড়ে দিয়ে বন্ডিং করবে, ভ্যালেন্সি 3 হবে। এদের কাহিনী কি হবে একটু বলেন তো আমাকে, এদের কাহিনী কি হবে? 4টা ইলেকট্রন, তার মানে 4টা কি ছেড়ে দিবে নাকি 4টা রিসিভ করবে বলেন? রিসিভ করব। দুইটাই করতে পারে, শেয়ার করবে। ইনফ্যাক্ট দুইটাই করতে পারে। সত্যি কথা যেটা, শেয়ারও করতে পারে। মানে তোরা বুঝতেছিস না এই জায়গাটা কত সুইট একটা লোকেশন। তোরা কেউ বুঝোসই না যে এই যে জায়গাটা, এই জায়গাটা কত সুইট একটা লোকেশন, এই যে কার্বনের যে গ্রুপটা। অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই এই গ্রুপটাকে দিয়ে খোদা তাআলা জীবন সৃষ্টি করছে। দ্যাট ইজ সো মাচ ফ্লেক্সিবল, দ্যাট ক্যান ডোনেট 4 ইলেকট্রনস, দ্যাট ক্যান রিসিভ দ্য সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রনস, ইভেন দে ক্যান শেয়ার। সো দ্যার ইজ সো মাচ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড নোওয়্যার এলস। সো ব্যাপারটা হচ্ছে এই কার্বনের যে গ্রুপটা, এই গ্রুপের এলিমেন্টগুলো না থাকলে একটু চাই দেখো, জীবন আসতো না, মাটি আসতো না, কিছু আসতো না। তোমরা মনে হয় বোঝো না আমি কি বলতেছি। ভাইয়া তাহলে কি ইনার গ্যাস ছাড়া সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে কার্বনের এই গ্রুপটা? এটা আবার কেমন কথা বললি আব্বা? ওর সাথে তো মানে স্টেবিলিটির কোনো stability। কানেকশন নেই। না, রাদার আইড সে তারা আরও বেশি আনস্টেবল, বিকজ ও এমন একটা জায়গায় আছে না, ওর কোনো রুচি নাই। সবার সাথে রিঅ্যাক্ট করে। যে কারোর সাথে যে কোনো অবস্থায় বললে যে হ্যাঁ পারবো, হ্যাঁ হবে, চলো বিক্রিয়া করি, বন্ধন করি, ওর কোনো রুচি নেই। ওকে, সো মেইন কোশ্চেনটা যেন কি ছিল? ও তাহলে দেখেন, এদের মোট কথা যোজনী 4 হবে, এটা বোঝা গেছে তো। ইলেকট্রন ডোনেট করুক আর নিক, কয়টা নিচ্ছে? 4টা নিচ্ছে অথবা 4টা দিচ্ছে, তার মানে আলটিমেটলি এদের ভ্যালেন্সি হবে হচ্ছে 4। তুমি এবার আসো তো 5-এর গ্রুপে যাও। 5-এতে লাস্টের সালে কয়টা ইলেকট্রন আছে বলেন? 5টা। 5টা। 5 তার মানে কি ও 5টা ইলেকট্রন ছাড়তে পারে, এটার জন্য কষ্ট হয়ে যাবে। ওর জন্য বেটার কি করা বলেন তো? রিসিভ করব। তাহলে ওদের ভ্যালেন্সি হবে কত? বোথ 3 and 5। নাইট্রোজেনের ভ্যালেন্সি আসলেই তো 3 আর 5, তোমরা শিখছো না ছোটবেলায় নাকি? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তারপরে এবার বলেন অক্সিজেন সালফারের গ্রুপের কথা বলেন। ওদের লাস্টের সালে আছে ইলেকট্রন 6টা, ও কি 6টা দিবে? না ভাই। ও নিবে 2টা। দ্যাটস ওয়াই ভ্যালেন্সি হচ্ছে 2 হবে। এখন 6 যে হবে না সেটাও বলতে পারো না। সালফারের ভ্যালেন্সি তোমাদের কি মনে আছে? ওর ভ্যালেন্সি কত? 2, 4, 4 6। 6 ওই 6 আসে কোত্থেকে? ওই যে গ্রুপ 6-এ, দ্যাটস ওয়াই ভ্যালেন্সি 6। এই গ্রুপের কথা বলেন তো 7A, তার মানে লাস্ট শেলে 7টা ইলেকট্রন আছে, তার মানে একটা নিবে, তাহলে ভ্যালেন্সি হবে 1। সেই সাথেও 7ও হবে। কোথায় 7 হয়? যদি 5 7 হ্যাঁ, ওই যে দেখাইছিলাম মনে পড়ে আপনাদের পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে বা ফাউন্ডেশন ক্লাসে যা যা আলোচনা হয়েছিল, বেসিক্যালি আমি এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। তোমরা এই অধ্যায়টা করবা আর প্রতিদিন যায় খালি দেখবা ফাউন্ডেশনের ক্লাস আবার দেখতেছো, যা আল্লাহ, যেই যে আইডিয়া ওখানে শিখছিলাম সব কাজে লাগতেছে এখানে। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ গেমটা কোন জায়গায় যাবে আর কি। কি যেন বলতেছিলাম, এগুলো কেন বলতেছি জানি না। ও সো ক্লাস 7-এর খেলা বুঝলাম। এইবার তোরা আমাকে একটু বল, বুঝি নাই কি বললি? এগুলাকে কেমিস্ট্রি লাগে, এতদিন ফিজিক্স লাগছিল। এটা কেমিস্ট্রি আসবে কয়েকদিন পরে, আরও কেমিস্ট্রি ঠেলায় দেখবা যে কাইন্দে কি ছাইড়ে দেমা কাইন্দে পাচ্ছি, আর কেমিস্ট্রি পড়বো না। এবার বলেন তো এই যে গ্রুপটা, যে গ্রুপটা, এটার কথা চিন্তা করেন তো, এদের ভ্যালেন্সি কত? 0। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই আর কলিং দেম জিরো গ্রুপ, শুড উই নট? ইয়েস। এরা বোঝে না আমার কথা। বুঝেছি ভাই। এটা আগে So- একবার বুঝলাম। হ্যাঁ, সো তুমি যদি ওদেরকে 8-এ গ্রুপ বলো ভাই, তাইলেও কোনো ভুল না, তুমি 0 গ্রুপ বললেও কোনো ভুল না। বোথ অফ দেম আর সেম, বাট 0 বললে আমাদের ভালো লাগে, আমরা ছোটোবেলা থেকে 0 গ্রুপ শুনে অভ্যস্ত আর কি। তোদের বইতেই নাই এগুলা, কি আর বলবো। সো এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে আর একটা জিনিস বলাতে চাই, সেটা হচ্ছে তোমরা এতক্ষণে টের পাই গেছো তো না এই কথাটা, যে লাস্ট যত এ গ্রুপের এলিমেন্ট তাদের সবার লাস্ট শেলে কটা করে ইলেকট্রন থাকবে? ততগুলো ইলেকট্রন থাকবে। সো যেহেতু অতগুলো ইলেকট্রন থাকবে, আমরা খুব সহজেই উইদাউট
ডুইং দ্য হ্যাসল অফ ইলেকট্রনিক কনফিগারেশন ইচ টাইম উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কেমিস্ট্রি, যে আসলে ওর লাস্ট শেলের কনফিগারেশন এমন, তাহলে ও কী কী রিয়াকশন করবে, কী দেখি কাহিনী। মানে সিম্পলি তোকে একটা আননোন এলিমেন্ট দিলেও না তুই ওটা নিয়ে খেলা খেলতে পারবি, কারণ তুই জাস্ট গ্রুপের নাম্বারটা মনে আসতে হবে, এ বা বি দিয়ে ইনস্ট্যান্ট খেলা করা যাবে যে ভাই আসলে ওর কেমিস্ট্রিটা কেমন হবে। ওকে, সো এটা গেল। তারপরে চলো, এ কি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট তো দেখাইছি, আবার কেন? এটা কি নেম অফ দ্য গ্রুপস অ্যান্ড পিরিয়ডস, সহজ জিনিস। বলেন কোন গ্রুপের নাম দিয়ে শুরু করবো, এটা দিয়ে শুরু করি, বলো এটার নাম কি ভদ্রলোকের, তাড়াতাড়ি। অ্যালকালি মেটাল। Alkali metals, why do you call them so? Because all the strong alkalis that we find are formed by these elements and their oxides. সোডিয়ামের অক্সাইড, পটাশিয়ামের অক্সাইড, এগুলো এই সবচেয়ে স্ট্রংগেস্ট বেস হিসাবে আমরা দেখি। দ্যাটস ওয়াই ওদেরকে বলতেছে অ্যালকালি মেটালস। আমাকে বলেন এবার এই গ্রুপটার নাম জানো কি? আয় রে, পেজগুলো লক করতে বলছি, বলো বলো বলো, এই গ্রুপটার নাম কি? অ্যালকালাইন আর্থ। এটা কেন বলে এদেরকে, বলেন এটা কেন বলে? মাটিতে পাওয়া যায়। ইয়েস, তোমরা আর্দান বুঝো তো না? আর্দান মানে কি? মাটির, মানে ওই মাটির পট বলি আমরা, আর্দান পট। মাটিতে এই মেটালগুলোকে পাওয়া যায় নাকি? কাহিনীটা কি? আর্দান মানে অ্যালকালাইন আর্থ কেন বলে বলেন? মাটির কম কোন মাটির মধ্যে ওই মেটালগুলোর আমরা অক্সাইড পাই বেসিক্যালি, যে অক্সাইডগুলো বৃষ্টিতে বা পানির উপস্থিতিতে হাইড্রোক্সাইডে কনভার্ট হয়। আর তোমরা কি জানো অ্যালকালাইন সলিউশন হাতে নিয়ে কোনো দিন ইয়া করছো? অ্যালকালাইন সলিউশন কেমন, পিছলা নাকি খড়খড়ে বলো তো? স্লিপারি। হ্যাঁ কি কয়? পিছলা। ও স্লিপারি, আচ্ছা আচ্ছা, ও ইংরেজি কইছো, আমি তো ইংরেজি পারি না। কাপড় কাচা সাবান দিয়ে কাপড় কাচছো, তোমরা তো আধুনিক জনগণ, তোমরা কাপড়ই কাচো না আমি জানি, আমি তো ছোটোবেলা থেকে নিজের কাপড় নিজে কেচে অভ্যস্ত। তো ঘটনা হচ্ছে যে আমাদের সময় কাপড় কাচা সাবান বলে একটা ব্যাপার ছিল, এখন তো বাজারঘাটে পাওয়াই যায় না, এখন সব হচ্ছে ডিটারজেন্টে চলে গেছে। এটাই ভালো, খরচ কম আর কি, সস্তা এবং তোমার অপচয় কম হয়। সো কাপড় কাচা সাবান হচ্ছে প্রচণ্ড ক্ষারীয় ছিল, বেসিক ছিল। সো ওই জিনিসটা পানিতে গোলায় হাতে ধরলে টের পাওয়া যেত যে কী পরিমাণে থিক স্লিপারি সলিউশন তৈরি হয়। সো ওইটা বেসিক্যালি ক্ষারীয় মানে অ্যালকালাইন সলিউশন। সো এই যে নানাবাড়ি দাদাবাড়ি গেলে, তোমাদের মনে হয় নানাবাড়ি দাদাবাড়ি বলে কিছু নেই, এমনি সব ঢাকা শহরেই থাকো, পৃথিবীটা কেমন আসে কিন্তু আমরা যাই না, ওখানেও বুড়ো বুড়ি থাকে। না ভাইয়া এক্সামের চাপে যাই না। এগুলো বলো আমাকে আর কি, আমি জানি তো। যাই হোক, আসো। সো ঘটনা হচ্ছে যে আমার জীবনে আমার নানু ছিল ওয়ান অফ দ্য বিগেস্ট ফিলোসফার্স। মানে আই লার্ন সো মেনি থিংস ফ্রম দ্যাট গার্ল। মানে শি ইউজ টু নো এ লট অফ থিংস অ্যান্ড ইন ডেপথ নলেজ। আমার সাথে গল্পই করতো, বাট আমি তো তখন বুঝতাম না, আমি তার কথা শুনতাম কারণ ইতি আমারে খাওয়াই দেয়, সুন্দর মাখায় খাওয়াই দিতে পারতো, তাই আমি তার ফ্যান ছিলাম। বাট পরে বড় হয়ে গল্পগুলো যখন মনে আসতো বা বিভিন্ন কথায় যখন ভাবতাম, আমি বুঝতাম যে আসলে দোজ আর ফিলোসফি। সে আমাকে গল্পের ছলে অনেক কিছু শিখাইতো। এই জিনিসগুলো এখন মনে হয় গ্লোবালাইজেশনের যুগে এসে কমে গেছে, এই কারণে বাচ্চা কাচ্চা তোমাদের মতো গান্ডু হইতে সে, এই জন্য মুরব্বীদের সাথে মিশবা, অনেক ভালো হবে আর কি। আচ্ছা, কি বলতেছিলাম? সো নানু বাড়ি দাদু বাড়ি গেলে বর্ষাকালে যে আষাঢ়টা খাও না সুন্দর পটটাত করিয়া, ওই আষাঢ়টা খাওয়ার কারণ হইতেছে এইগুলার অক্সাইড এবং হাইড্রোক্সাইড। মাটিতে যে অক্সাইডগুলো থাকে বৃষ্টির পানিতে, ওগুলো মূলত হাইড্রোক্সাইডে কনভার্ট হয় অ্যান্ড দোজ আর স্লিপারি সলিউশন। সো এটা গেল। তারপরে আমাদের কোথায় যাব বলেন? এই গ্রুপটার নাম কি, যে গান্ডু যে গ্রুপটা? হ্যালোজেন। এই বেটা, এটার নাম নোবেল গ্যাস। এটাকে আমরা বলি হচ্ছে নোবেল গ্যাস, NOBLE। এই NOBLE নাকি NOBEL কোনটা? বিএলই। BEL এ কি হয়, কিছু হয়? NOBEL হ্যাঁ কি কয়? এরে গরু, এই গান্ডুরে চিনস? জি ভাইয়া ওইটাই বলতেছি। হ্যাঁ, ইতার নাম হইতেছে NOBEL। আমাদের দেশে যে মডেল আছে একজন, তারে চিনো? নোবেল নাম। ও তারে তো চিনো না, তোমরা চিনো হিরো।
না জি ভাইয়া ভাইয়া চিনি। তোরা কারে দেখে বড় হইতেছস আল্লাহ, তোদের কাছে রুচি বোধ হিরো। নোবেল, সো NOBLE, নোবেল মানে উচ্চারণটা বল এরকম আর কি, নোবেল গ্যাস। সো এটার বাংলায় নাম হচ্ছে অভিজাত গ্যাস। এদেরকে নোবেল কেন বলে জানো? কারণ এরা কারোর সাথে মিশে না, দে ডোন্ট ওয়ান্ট টু রিয়াক্ট উইথ এনিবডি। বাট আমি যেদিন IUPAC প্রেসিডেন্ট হবো, জানে রাখো, প্রথম কাজ যেটা ঘোষণা দিব যে এখন থেকে এটারে বলা লাগবে হচ্ছে স্যাঁচড়া গ্যাস। স্যাঁচড়ার ইংরেজি জানি না, ওই একটা খুঁজে ওয়েট করবো না, এটাকে বলা লাগবে স্যাঁচড়া গ্যাস। কারণ আমার মতে দোজ হু ক্যানট মিক্স আপ উইথ পিপল, দে ক্যানট ফর্ম বন্ড, দে শুড বি কল্ড অ্যাজ স্যাঁচড়া। বুঝছো? ইফ ইউ ওয়ান্ট টু বি নোবেল, তোমাকে দিল খোলা হইতে হবে। দিল খোলা মানে মানুষের সাথে মিশতে পারতে হবে। তুই মিশতে পারছ না, তোর নোবেল কয়েক, এটা তুই তো স্যাঁচড়া বেটা। আচ্ছা, সো স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমার হ্যাঁ। বসে আমার ভাই বসে ক্লাস দেখতেছিল, ও জিজ্ঞাসা করছে গান্ডু মানে কি। কি মানে কি? কান্ডু? তোর গান্ডু। ও আয় হায়, তুই পিচ্চিরে নিয়ে কেন ক্লাস করতে বসছস? তার ও এ- এসে বসে লিখতেছে আর দেখতেছে। আপনার Wow. হাসি, আপনার কথা ভালো লাগে তার। আচ্ছা, ওকে সাইডে বসায় রাখ, বাট শুনতে দিস না আমি কি বলতেছি। বলবি লোকটা পাগল তো, একটু বলে আর কি। আর ওটা কিছু বলি নেই আমি, ওটা বলছি গান্ডু মিনস জিনিয়াস, বুঝছো? GNDU, এটা মানে জিনিয়াস, বাট ডোন্ট ইউজ দ্যাট থিং উইথ ইউর ফ্রেন্ডস। আচ্ছা, সো নোবেল গ্যাস এটা গেল। এরপরে বলেন এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন যারা, এদেরকে আমরা কি বলি জানো? হ্যালোজেন্স, তাই না? এখন আমাকে একটু বলতে হবে হ্যালোজেন নামটা কেন বলে, বলেন। সল্ট প্রডিউসিং। সো শব্দটা আসছে হচ্ছে হ্যালস প্লাস জেনাস, এখান থেকে। জেনাস মানে তো জেনারেটিং, অর্থাৎ ওরা জেনারেট করে তাই, প্রডিউস করে তাই। সো কি জেনারেট করে? সি সল্ট, বা হচ্ছে সি কি বলে এটারে জানি, ভুলে গেছি, শ্যাওলার ইংরেজি জানি না। মানে সামুদ্রিক যে জিনিসগুলো তৈরি হয়, লবণগুলা, এইগুলো হচ্ছে বেসিক্যালি এদের কাছ থেকে তৈরি হয় বলে নাম হচ্ছে হ্যালোজেন। তারপরে বলেন পাশেরটা কে আমাদের? এটারে কি বলে জানো? চালকোজেন। চালকোজেন বা চ্যালকোজেন, যা উচ্চারণ করো বলো। চালকোজেন মানে কি? এইটা কেন বলে এদেরকে? কেউ জানে না, বল বল। এরা হচ্ছে চালকোজেনের বাংলা হচ্ছে ফর্মিং ওর। সো ওর মানে কি সবাই বুঝো তো। এরা আসলে ওর ফর্ম করে কোথায় বলো তো, আমাকে একটু এক্সাম্পল দিতে পারবা যে ওর ফর্ম করে কোথায়? মানে কোথায় দেখলাম ওর ফর্ম করতে? তার এক্সাম্পল হচ্ছে, আমাকে একটু আপনারা কয়েকটা ওরের নাম বলেন, যে যে কটা পারেন। আমি ইংরেজি বানান পারি না ভাই। হ্যাঁ বক্সাইট। আচ্ছা, বক্সাইট। বক্সাইটের ফর্মুলা কি? Al2O3.2H2. ডু ইউ সি? দ্যাটস অ্যান অক্সিজেন। অক্সিজেন আছে। আচ্ছা, তারপরে আয়রনের তিনটা তুমি নাম শুনছিলা ওরের, কি কি নাম বলেন তো? হেমাটাইট, 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 ম্যাগনেটাইট, আর কি? লিমোনাইট। লিমোনাইট। আমার ফর্মুলা মনে নেই একটারও, শুধু মনে আছে লিমোনাইট। লিমোনাইট, লিমোনাইট, লিমোজিন লিখে ফেলাইতে গেছিলাম, লিমোনাইট। সো এখন ঘটনা হচ্ছে যে এই তিনটাই কিন্তু কি বলেন তো? আয়রনের অক্সাইড। FeOX লেখার মানে বুঝছো তো, মানে অক্সিজেনের পরিমাণ ভ্যারি করবে, এইভাবে কমনলি লেখে আর কি। যেমন তোমরা গেম টেম খেলো, খেলার সময় দেখছো নক্স লেখে, নক্স, গাড়িতে নক্স ইউজ করে। সো নক্স মানে কি? নাইট্রোজেনের অক্সাইডস। ওই এক্স মানে ডিফারেন্ট নাম্বারস বোঝাচ্ছে আর কি। এনিওয়ে, সো ঘটনা হচ্ছে এরা সবাই, আয়রনের ওর যতগুলো আছে এরা সবাই কিন্তু অক্সাইড। আচ্ছা, তারপরে দেখো তো তোমরা নাম শুনছো কি না, কপার পাইরেটস নাম শুনছো? CuFeS2, এটা হচ্ছে কপারের একটা ওর। এখানে দেখেন তো কি আছে? সালফার। সো তুমি যত ওর দেখবা এদের সবাই হয় অক্সাইড নাইলে সালফাইড, মোস্টলি 99% কেসে। যেমন ধরো তোমাদের আরও কিছু এক্সাম্পল দেই, আমাকে একটু বলো তো জিঙ্কের ওরের নাম কি জানো? জিঙ্কের ওর কি জানো নাম? জিঙ্ক কার্বনেট, এটাকে বলে ক্যালামাইন। CALAMINE সম্ভবত, ক্যালামাইন। কে সি দিয়ে না কে দিয়ে স্পেলিং মনে নাই। এইটার মধ্যেও দেখেন তো অক্সিজেন আছে কিনা? এই ওরটা হইতে গেলেও কি অক্সিজেন লাগতেছে না? আচ্ছা, তারপরে মনে পড়ছে জিঙ্ক সালফাইড, এটার কি বলে কমার্শিয়াল নেম কি বলো তো? জিঙ্ক সালফাইডকে কি বলে জানো অ্যাজ ওর? এটাকে কি বলে? গ্যালেনা। এই গ্যালেনা বানাতে পারি না, GALENA সম্ভবত, আমি শিওর না। সো গ্যালেনা, এইটাও দেখো সালফাইড। তার মানে হোয়ার এভার ইউ গো,
কিছু না, যেখানেই চুপ হয়ে গেলাম। কিছু না, যেখানেই যাও তোমার হয় অক্সাইড নাহলে সালফাইড, এটা ছাড়া তুমি দেখবা যে ওর পাওয়া যাইতেছে না। সো ব্যাপারটা হচ্ছে এই আর কি, দ্যাটস ওয়াই উই কল ইট অ্যাজ, কি বলেন তো, চালকোজেন। দে প্রডিউসেস দ্য ওর, দে প্রডিউস দ্য ওর। আচ্ছা, তারপরে বলেন এই গ্রুপের নামটা আমরা কি বলিব বলেন? নিক্টোজেন। হ্যাঁ, এখন বাংলা ভার্সনের পোলাপাইন নিয়ে এখানে একটা গ্যাঞ্জাম লাগি যায়, সেটা হচ্ছে ওরা নিক্টোজেন তো বাংলায় লেখা দেখে সারা জীবন নিক্টোজেন, পরীক্ষার হলে যায় যদি দেখে নিক্টোজেন লিখছে ইংরেজিতে, অজ্ঞান হয়ে পড়ে যাবে। কারণ নিক্টোজেনের স্পেলিংটা কেমন জানো? ওর এক্সপেকটেশন থাকে এরকম, নিক্টোজেন, ও যায় দেখবে স্পেলিংটা এরকম, সামনে একটা পি আছে, ও তো এটা ফুটতে যায় বলবে পিনিকটোজেন, পিনিকে উঠে যাবে। এটা পিনিকের কিছু নাই, এখানে পিটা হচ্ছে সাইলেন্ট, সো দ্য থিং উইল নট বি পিনিকটোজেন, জিনিসটার উচ্চারণটা হবে হচ্ছে নিক্টোজেন। এখন আমাকে বলেন এটার নাম নিক্টোজেন কেন বলে, এদেরকে নিক্টোজেন কেন বলে জানেন? নিক্টোজেন শব্দটা আসছে হচ্ছে বেসিক্যালি চোকিং ওয়ার্ডটা থেকে, চোক মানে শ্বাসরোধ করা আমরা যেটাকে বলি আর কি। সো নাইট্রোজেন ইজ দ্য রিজন দ্যাট ইউল ফিল চোকিং whenever it is higher in amount in the air. বাতাসে যদি নাইট্রোজেনের রেশিও বেড়ে যায় তাহলে তোমার আমার ওইখানে শ্বাস নিতে কষ্ট হয়, তাই না? সো ওই জন্য আমরা এই নাইট্রোজেনের গ্রুপটাকে নাম দিয়েছি সুন্দর করে নিক্টোজেন, জাস্ট টু রাইম। নিক্টোজেন, চালকোজেন, হ্যালোজেন, সুন্দর রাইমিং হয় আর কি। আচ্ছা, এই কার্বনের যে গ্রুপটা, এটার নাম জানো? এই সান্দুগুলার কার্বনের গ্রুপটার নাম বলেন তো কি হবে? বলো, এনিবডি? নোবডি। এইটার একটা অপ্রচলিত নাম, আমাদের দেশে ভাবে বলে না, ইনফ্যাক্ট সারা দুনিয়াও তেমন একটা প্রচলিত নাম না, বাট নাম আছে একটা, সেটা একটু শিখে রাখো। এটাকে বলা হচ্ছে ক্রিস্টালোজেন। ক্রিস্টালোজেন, বানান ভুল হয়েছে কিনা জানি না, ক্রিস্টালোজেন বলে। কেন? এই গ্রুপের কার্বন, সিলিকন বিশেষ করে, তারা প্রচুর পরিমাণে ন্যাচারাল ক্রিস্টাল তৈরি করে, বুঝছো? ন্যাচারাল যত ক্রিস্টাল আছে এর সবগুলোই বেসিক্যালি কার্বন বা সিলিকনের দেখা যায় আর কি, মানে মেইন পারফরমেন্সটা তাদের থাকে। দ্যাটস আমরা এদেরকে বলে হচ্ছে ক্রিস্টালোজেন। পারফরমেন্স মানে বুঝছো তো, মানে মেইন ভূমিকা, বাংলায় কী কয় জানি না, মানে ইংরেজিতে কী কয় জানি না, মানে মেইন কন্ট্রিবিউশন আর কি। ওকে, সো এটা গেল। তারপরে এই যে গ্রুপটা, আমাকে বলো এবার এই সান্দুগুলার নাম কি? কপার, সিলভার, গোল্ড, এই গ্রুপটার নাম কি? কয়েন মেটাল। আবার বলো, COIN AGE, কয়েনেজ মেটালস, তাই তো? আচ্ছা, এখন একটু জেনে নাও, সেটা হচ্ছে এটা একটা ভুল শব্দ। এটা একটা ভুল শব্দ, সারা বিশ্বে প্রচলিত, শব্দটাকে কয়েনেজ মেটাল বলে ডাকে, বাট এটা একটা রং ওয়ার্ড। মানে জিনিসটা অ্যাকচুয়ালি শব্দটা হওয়ার কথা কি জানো? কয়েন মেটালস। সো আমি ভুলটা লিখতেছি না, সঠিকটাই লিখলাম। তোমাদের পরীক্ষা হয়তো বা তুমি কয়েনেজ লিখবা, পরীক্ষা আসলেও সেই দিনও দেখলাম বুয়েটে একটা প্রশ্ন আসছিল, ওইখানেও লেখা কয়েনেজ মেটাল, বাট এটা প্রচলিত, বাট অ্যাকচুয়ালি শব্দটা ভুল। যেমন ধরো যে আমরা একটা ইংলিশ বই পড়ছিলাম, পাতলা বই, তোমরা পড়ো নাই মনে হয়, এগুলো দেখো নাই, যে কমন মিস্টেকস ইন ইংলিশ, দেখছো এটা বইটা? জি ভাইয়া, রাস্তাঘাটে পড়ি দেখছি। থাকে, কমন বই, মানে খুবই সস্তা, বাট খুব কাজের বই, ইফেক্টিভ একটা বই আর কি। ওই বইয়ের মধ্যে কতগুলো এক্সাম্পল দেওয়া ছিল, তার মধ্যে একটা মজার এক্সাম্পল আমার এখনও মনে পড়ে, খুবই হাস্যকর, যে ওই রাস্তাঘাটে লেখা থাকে দেখো না, ড্রাইভ স্লো, এটা কী হবে বলেন? স্লোলি। স্লোলি। বাট ওইটা আমাদের বলতে বলতে আসলে এই আমাদের না, মানে যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারাও পর্যন্ত এটা ভুলই, যার মাতৃভাষা ইংরেজি তারাও ভুল বলে, এটা হয়ে গেছে আর কি প্রচলিত, বাট অ্যাকচুয়ালি দ্যাট ইজ এ রং থিং। সো এটাকে কয়েনেজ মেটাল বলার কোনো কারণ নেই, এটা অ্যাকচুয়ালি কয়েন মেটালস। দ্যাটস ইট, এগুলো জেনে গেলাম। এবার আসো আমরা পিরিয়ডের নামে যাই। পিরিয়ডের নামে নর্মালি গ্রুপের নাম সবাই জানে কম বেশি, পিরিয়ডের নামটা নিয়ে কেউ ভাবে না বা বলে না, তোমরা একটু বলো আমাকে পিরিয়ডের নামগুলো কি হবে। প্রথম যে গ্রুপটা একটু খেয়াল করে দেখো, সেটাতে সবচেয়ে কম নাম্বার অফ এলিমেন্টস, মাত্র 2 পিস। এই জন্য এই পিরিয়ডটাকে আমরা কি বলবো জানো? এটাকে কি জানি বলে, এই ইংরেজি নাম তো পারি না রে, মনে নাই, দাঁড়া, কি জানি বলে, বাংলা বলি, তোরা একটু ইংরেজি খুঁজে নিস, আমাকে একটু হেল্প কর, আমি পারি না ইংরেজিটা, মনেও নাই যে এটা শিখে আসতে হবে, বইতেও তো এভাবে লেখা নাই, কি বলা যেতে পারে। আচ্ছা, বাংলা নামটা বলি, বাংলা নাম বলি, তাহলে তোরা ইংরেজি পারবি আর কি। এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে অতি ক্ষুদ্র পর্যায়। পর্যায় মানে বুঝছো তো, অতি ক্ষুদ্র পিরিয়ড আর কি, পর্যায় মানে পিরিয়ড। ভেরি স্মল গ্রুপ। আচ্ছা ঠিক আছে, ধরলাম আর কি, আমি জানি না তো আন্দাজে বলতেছি, এটা একটু শিখে বলবো না আগামী দিন, আপনার তো জাস্ট আইডিয়াটা বলে দেয় আর কি।
অতি ক্ষুদ্র পিরিয়ড বলে। কি হাস্যকর লাগতেছে। আচ্ছা তাহলে বলেন তো পরের পিরিয়ডটাকে আমরা কি বলবো? কথা হচ্ছে পরেরটারে কিছু বলা যাবে না, তবে পরের দুইটারই তো কাহিনী একই। একটু খেয়াল করে দেখেন, এই দুইটা পিরিয়ডে কি সেম নাম্বার অফ এলিমেন্টস না? এইখানেও যে কয়টা ওইখানেও ওই কয়টা, বুঝছেন আমার কথা? সে পরের দুইটাকে একবারে নাম দিতে হবে। বলেন এই দুইটার নাম কি দেওয়া যায়? এই দুইটাকে আমরা বলি হচ্ছে ক্ষুদ্র পর্যায়, ক্ষুদ্র পিরিয়ড, স্মল পিরিয়ড। মেবি এই নাম দেওয়া যেতে পারে। তোমরা কি বুঝছো আমার কথা? প্রথমটা অতি ক্ষুদ্র, ভেরি স্মল, পরেরটা স্মল। তাহলে বলেন তো তারপরের দুইটাতে কি সেম নাম্বার অফ এলিমেন্ট নাকি পরের তিনটাতে একই নাম্বার অফ এলিমেন্টস? বলো। দুইটাতে। দুইটাতে। এই থার্ডটাকে অ্যাসোসিয়েট, সিজিএমের যে পিরিয়ডটা, এটাকে অ্যাসোসিয়েট করা যাচ্ছে না কেন বলো তোর সাথে? বলো। ল্যান্থানাইড সিরিজ। ওই যে ল্যান্থানাইড সিরিজের সবগুলো এলিমেন্ট কিন্তু এই জায়গায়, দ্যাটস ওটাকে কানেক্ট করা যাবে না। এইটাতে তো নেওয়ারই প্রশ্ন ওঠে না। তাহলে বলেন এই পিরিয়ডটাকে, এই দুইটা পিরিয়ডকে কি বলে জানো? ভাইয়া গুগলে দেখাচ্ছে ফার্স্টেরটা হচ্ছে শর্টেস্ট পিরিয়ড, এটারে লং বলে, মনে পড়ছে এবার। এটারে বলে লং পিরিয়ড, তাই না? দেখতো। হ্যাঁ, আর লাস্টের দুইটা হচ্ছে লংগেস্ট পিরিয়ড। এটারে বলে লং পিরিয়ড, এটারে বলে হচ্ছে শর্ট পিরিয়ড। শর্ট পিরিয়ড। আর উপরেরটা মনে হয় শর্টেস্ট, না নাকি এক্সট্রিমলি শর্ট? কি বলবো এটারে, কি জি বলছো? ভাইয়া, শর্টেস্ট লেখা। আচ্ছা ঠিক আছে। এটা কি জাস্ট গুগল করছো আর পেয়ে গেছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে। হ্যাঁ এই নামগুলোই মানে মাথায় আসতেছিল না আর কি। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে লং পিরিয়ড এই দুইটা। আর এই নিচের দুইটাকে কি বলে বলেন তো তাহলে? নিচের দুইটাকে কি বলে? লংগেস্ট পিরিয়ড। এই দুইটাকে বলা হচ্ছে লংগেস্ট পিরিয়ড। সো তোমাদের একটা মজার কাহিনী বলবো এখন আমি তো সব কাহিনী মজারই বলি, কোনোটা তো আমি বোরিং কাহিনী বলি না অবশ্য, জ্ঞানী মানুষ। আমাদের আমলে, আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, ইনফ্যাক্ট তারও পরে 2013-14 পর্যন্ত বইগুলাতে যদি দেখো, এইটাকে বলতো শর্টেস্ট পিরিয়ড, এই দুটাকে বলতো শর্ট পিরিয়ড, এই দুটাকে বলতো লং পিরিয়ড, এইটাকে বলতো লংগেস্ট পিরিয়ড আই গেস। ইংরেজিতে কি বলতো জানি না, বাংলায় বলতো অতি দীর্ঘ পর্যায়। আর এই লাস্টের যেটা, এটার একটা সুন্দর নাম ছিল। সেই নামটা কি ছিল জানো? বাংলায় বলতাম আমরা অসম্পূর্ণ পর্যায়, ইংরেজিতে বলা যেতে পারে ইনকমপ্লিট পিরিয়ড। সো এই ইনকমপ্লিট কেন বলতো এটাকে বলেন তো? তখনও কি সবকিছু আবিষ্কার হয় না এলিমেন্টস? ইয়েস, তখনও লাস্টের দিককার যে এলিমেন্টগুলা, উই ডিডন্ট নো অ্যাকচুয়ালি হু আর দোজ অ্যান্ড হোয়াট আর দেয়ার নেমস। আমি একটু আগে বারবার করে বলতেছিলাম না, লাস্টের এই এলিমেন্টগুলোর নাম আমি জানি না। কেন জানি না বোঝো নাই? আমাকে আমলে থাকলে তোমাদের কি আমার এতই গান্ডু মনে হয় আমি শিখতাম না? ছিল না। শুধু আমি ছাত্র থাকা অবস্থায় না, আমি মাস্টারের বয়স যখন 7-8 বছর, তখনও আমি মানে 7-8 বছর ধরে পড়াই ফেলছি, তখন আমি এগুলো পাই নাই। তাই এই পর্যন্তই তো পারি, তাই না? এরপর থেকে তো আমার পাড়ার আবিষ্কারই হয় নাই নাকি তখনও বাংলাদেশে অ্যাকচুয়ালি কাহিনীটা হচ্ছে তখনও আবিষ্কার হয় নাই আসলে। মানে এইগুলা কিন্তু, এই এলিমেন্টগুলো কিন্তু সিনথেসাইজড বুঝো তো, মানে ল্যাবে আর্টিফিশিয়ালি বানাইছে এগুলো। ওই যে তোমাদের লাস্টের দিন যে পড়াটা পড়াইলাম, নিউক্লিয়ার রিয়াকশনে আমরা দেখলাম না, ট্রান্সমুটেশন রিয়াকশন, একটা নিউক্লিয়াসকে বাইরের একটা জিনিস দিয়ে হিট করে ওর মধ্যে আমি নতুন আইসোটোপ বানাইতে পারতেছি, নতুন এলিমেন্ট বানাইতে পারতেছি। সো এইগুলো আসলে ওইভাবে সিনথেসাইজ করছে ল্যাবে। তো এই এলিমেন্টগুলো আমাদের আমলে ওইভাবে তখনও সিনথেসাইজ মনে হয় নাই, যতদূর আমি মনে পড়ে আর কি, বুঝি আর কি। আর একটা এলিমেন্ট সিনথেসাইজ করতে পারলেও না, তার নাম আকারে বাইর হওয়া, পিরিয়ডিক টেবলে ঢোকা, দ্যাটস এ লং টাইম ইস্যু। সো এই কারণে আমাদের সময় ছিল না, কিন্তু রিসেন্ট বইগুলোতে সব ঢুকাই দিছে। সো দ্যাটস আমি পারি না আর কি এগুলা। তো আমাদের সময় কেন এটাকে ইনকমপ্লিট পিরিয়ড বলে? বিকজ অফ ওই সময় এলিমেন্টগুলো ছিল না আর কি, মানে মানুষ জানতো না। সো নামগুলো দেওয়া ছিল অদ্ভুতভাবে, ওই যে ইউইউএন, ইউইউবি, এরকম আর কি, হাবিজুবি। ভাইয়া এই এলিমেন্টগুলোকে কি ন্যাচারালি পাওয়া যায় না নেচারে? আমি দেখি নাই কখনো, আমি কখনো দেখি নাই। দেখলাম বলবো না যে ওই যে দেখ ওই এলাকায় পাওয়া যায়, হ্যাঁ যাবি ব্যাগ ভরে নিয়ে চলে আসবি, খাবি। এগুলো পাওয়া যায় না। আচ্ছা এগুলো সব রেডিও অ্যাক্টিভ না? গাধা, গরু, এ কি, এটা কি? ও বাবারা, তোমাদেরকে আবার মনে করে দিচ্ছি, শেষের দিকে চলে এসেছি আজকের ক্লাসের, প্রায় শেষ, ইনফ্যাক্ট শেষ ক্লাস। সো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এই চ্যাপ্টার কিন্তু ভয়াবহ প্যারা দিবে, ভয়াবহ প্যারা, চিন্তার বাইরে। আগের যে চ্যাপ্টার দুইটা গেছে, তোমাদের কতটা মজা লাগছে নাকি কষ্ট লাগছে নাকি আনন্দ লাগছে আমি জানি না,
তোমরা কয়দিন পরে শুক্রিয়া আদায় করবা যে আরিফ ভাই ওই দুটো চ্যাপ্টার দিয়ে শুরু করছিল, অন্তত শুরুর জীবনটা এত তিক্ত যায় নাই। এই চ্যাপ্টার কিন্তু তোমার লাইফ তিতা বানায় ফেলতে পারে। ইট হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। সো ডোন্ট আন্ডার এস্টিমেট দিস চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারের কাজ যেটা করো, যদি আসলেই ভালো করে শিখতে চাও, তোমার প্রচুর নতুন কম্পাউন্ড নিয়ে খেলাধুলা করা লাগবে। সেই কম্পাউন্ডে যদি নাম বলতে না পারো, মোস্টলি উইল ফেল টু আনসার কোয়েশ্চেন্স। মানে তোমাকে একটা ফর্মুলা লিখে দিছে, না আমি পারো না, বা নাম দিছে ফর্মুলাই পারতেছো না, তাহলে তুমি কেমনে লিখবা? সো এইটার জন্য তোমার যেটা লাগবে, ফাউন্ডেশনেও দেখাইছিলাম, অ্যাসিডের ফর্মুলা জানা লাগবে। অ্যাসিড থেকে আমরা সল্ট বানাইতে পারি, মনে আছে? অ্যাসিড থেকে প্রোটন ছেড়ে দিয়ে ওখানে একটা মেটাল ঢুকাই দিলেই বেসিক্যালি ইট বিকামস এ সল্ট। সো এই জিনিসগুলো জানার জন্য অ্যাসিড যদি আদৌ না জানো তাহলে তো খেলা হবে না। ইউটিউবে ভিডিওটা আছে, তোমরা দেখে নিও একটু প্লিজ। বাংলা এরকম অম্ল প্রকরণ লিখতে পারো, অথবা আমার চাইও আমি গ্রুপে দিয়ে দিব না লিঙ্কটা, তোমাদের যদি কষ্ট হয়, বাট দেখে নিও। যদি এইটা দেখতে মন না চায় তাহলে অন্তত ফাউন্ডেশনের সবগুলা ক্লাস একবার রিভিউ করো। বাট অতগুলা ক্লাস দেখার চেয়ে কমপক্ষে এই একটা ক্লাস একটু দেখে রাখাটা ভালো। কম সময়, মাত্র কত মিনিটের, 34 মিনিটের ভিডিও। সো ওয়াই ডোন্ট ইউ? সো 34 মিনিটের ভিডিও তোমরা তো 2x-এ দেখবে আমি জানি, 2x স্পিডে, তার মানে ইট বিকামস 17 মিনিটস অনলি। সো জাস্ট ইনভেস্ট দ্যাট থিং ফর বেটার ফিউচার। টাটা, আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের এই যে PPECB এর মানে বুঝছো, পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস অ্যান্ড কেমিক্যাল বন্ড, এই চ্যাপ্টার চলতেছে। সো এটা সংক্ষেপে লিখছি। আগামী ক্লাস হবে আপনাদের ইনশাল্লাহ কত তারিখে? 11 তারিখে, অর্থাৎ টিউসডে। ওকে, টাটা। যারা এখনও ফেজ 2-তে ভর্তি হন নাই তাড়াতাড়ি হয়ে ফেলেন, কারণ হচ্ছে আজকের ক্লাসটাই তোমাদের নেওয়ার জন্য। তোমরা যেহেতু এক ক্লাস পিছিয়ে গেছো, আজকে কিন্তু আমি বাংলা ভার্সনের ক্লাস নেই, জানো তো, 9:30 ওদের নেওয়ার কথা। তোমাদেরকে একই পেইসে আগাবো বলেই ওদেরকে বাদ দিছি আর কি আজকে। সো আগামী দিন থেকে পুরো পেইস, কমন পেইসে যাব, মানে গতিও বাড়াবো আর কি। ইচ্ছা করে প্রথম দিন ওদেরকেও কম পড়াইছি। পিরিয়ডিক টেবিলটা ঠোঁটের আগায় তুলে ফেলো। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।